ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে তাহলে আমরা জেএনপাস পিআইকিউ 2023 সালের এবং 2016 সালের বায়োলজি পার্ট থেকে যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করে নেব। অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু 2017, 18, 19 এবং 21, 22 এই 5 বছরের পিআইকিউ সলভের ভিডিও দেওয়া আছে। তাই যারা এখনো সেগুলোকে দেখোনি অবশ্যই প্লে লিস্টে যাবে, সেখানে দেখবে পরপর দেওয়া আছে। এই পিআইকিউ কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছরই আমরা দেখি মোটামুটি পিআইকিউ থেকে অনেকটা কোশ্চেন কিন্তু কমন আসে। হয়তো ডিরেক্ট কোশ্চেনটা আসে কোনোবার, বা কি হয় যে ওই রিলেটেড টপিকটাকে এই কোশ্চেনটাকে ঘুরে ফিরে অন্যভাবে কিন্তু দিয়ে দেয়। তাই আশা করছি তোমাদের এখনো পর্যন্ত সকলের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, এবং যাদের এখনো পিআইকিউ সলভের ভিডিওগুলো দেখা হয়নি সেগুলো অবশ্যই দেখবে। এবং সাথে সাথে যা এতদিন পড়ে এসছো, যে টপিক গুলো পড়ে এসছো, যা চ্যাপ্টার তোমাদের পড়া হয়ে গেছে সেগুলোকে এই টাইমের মধ্যে খুব ভালোভাবে রিভাইজ করতে হবে। কারণ নতুন চ্যাপ্টার যদি এই টাইমের মধ্যে পড়তে যাও সেটাকে ঠিকভাবে কাভার করে উঠতেও পারবে না। তার সাথে হচ্ছে কি পুরোনো যেগুলো পড়ে এসছো সেগুলোকে যদি ঠিকভাবে রিভাইজ না করা হয় তাহলে সেই কোশ্চেন গুলো গিয়ে দেখা যাবে যে এক্সাম হলে ভুল করছো। তার জন্য এবং এই কয়েকদিনের টাইমটাকে খুব ভালোভাবে আমাদের কাজে লাগাতে হবে। মক টেস্ট দিবে, সবাই কোশ্চেন প্র্যাকটিস করবে খুব বেশি করে, এবং রিভিশনটা মাস্ট খুব ভালোভাবে করতে হবে। তাহলে আমরা প্রথমে স্টার্ট করছি ক্যাটাগরি 1 এর কোশ্চেন গুলো দিয়ে। প্রথম কোশ্চেনটাই দেখে নি কি বলেছে, যে ব্যাড ওজন পাওয়া যায় কোন স্তরে। তাহলে ব্যাড ওজন, আমরা যে ওজন স্তর জানি কি মেনলি O3 লেয়ার। এই যে ওজন স্তর আমরা জেনে এসেছি কি স্ট্র্যাটোস্ফিয়ারে মেনলি থাকে। তাহলে বায়ুমণ্ডলের যে পরপর স্তরগুলো আছে তার মধ্যে সব থেকে একদম ভূমির থেকে কাছেরটা, মানে বায়ুমণ্ডলের একদম নিচের স্তর হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার, তারপরেই হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা মূলত হচ্ছে কি যে ওজোন লেয়ার পেয়ে থাকি। এই ওজোন লেয়ারটা হচ্ছে কিন্তু আমাদের যে পরিবেশের জন্য প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করছে, কারণ সূর্য থেকে যে বিভিন্ন ইউভি রেজ আছে, এছাড়াও হচ্ছে কি বিভিন্ন যে ক্ষতিকারক রশ্মিগুলো সূর্য থেকে আসে সেইগুলো থেকে প্রোটেক্ট করে কে এই যে O3 লেয়ারটা বা ওজোন লেয়ারটা, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে প্রেজেন্ট আছে। তার জন্য এটাকে কি বলা হয়, গুড ওজন বলা হয়। এখানে কিন্তু সেটা বলেনি, সেখানে বলেছে ব্যাড ওজন। এই ব্যাড ওজনটা কিন্তু কোথায় পাওয়া যায়, এই ট্রোপোস্ফিয়ার লেয়ারে। এটা কি হচ্ছে এয়ার পলিউটেন্টস হিসেবে কাজ করে। এই যে লেয়ারটা পলিউটেন্টস হিসেবে যেহেতু কাজ করছে, এই যে ওজনটা কিন্তু আমাদের যে পরিবেশের জন্য কোনো ভালো এফেক্ট এটার কিছু নেই, সবকিছু হচ্ছে কি আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু এটা ক্ষতিকারক। বর্তমানে আমরা কি দেখছি, যে বিভিন্ন যত পরিবেশের যে গ্রিন হাউস গ্যাস গুলোর এফেক্ট বাড়ছে, যত পরিবেশ দূষণ হচ্ছে, এই যে প্রোটেক্টিভ লেয়ারটা যেটা আমাদের বায়ুমণ্ডলে প্রেজেন্ট আছে, এই ওজোন লেয়ারটার মধ্যে কি থাকছে, ওজোন হোল তৈরি হচ্ছে। তার ফলে বিভিন্ন যে ক্ষতিকারক রশ্মিগুলো ইউভি রেস, সেগুলো যদি আমাদের পরিবেশের মধ্যে চলে আসার ফলে এই যে ক্যান্সার হওয়ার প্রবণতা, মেনলি ত্বকের ক্যান্সার, স্কিন ক্যান্সার, এগুলোর পরিমাণটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। তাহলে সেটা কিন্তু আমাদের ভালো এফেক্ট দেওয়ার জন্য এই ওজোন লেয়ারটা প্রেজেন্ট আছে। আর যেটা ব্যাড ওজোন বলা হচ্ছে যে ট্রোপোস্ফিয়ার লেয়ারে, সেটা কিভাবে তৈরি হয়, যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডস গুলো আছে, আমি NO6 ধরলাম, এটা 2 হতে পারে, 3 হতে পারে, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, যে কোনো। তাহলে এয়ার পলিউশনের মধ্যে কি থাকবে, বিভিন্ন নাইট্রোজেন ঘটিত যৌগগুলো থাকছে। সেই নাইট্রোজেনের অক্সাইডের সাথে কি করবে, অর্গানিক কম্পাউন্ড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, ভোলাটাইল মানে সেগুলো কি হচ্ছে বাতাসের সাথে মিশে থাকছে, সেই অর্গানিক কম্পাউন্ডস গুলো কি করবে এটার সাথে যুক্ত হচ্ছে। অর্গানিক কম্পাউন্ডস মানে কি, তার মধ্যে যে মেন কম্পোনেন্ট আমরা কি জানি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা থাকতেই হবে। তাহলে এই যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যে অক্সিজেন আছে সেগুলো এই নাইট্রোজেনের অক্সাইডের সাথে রিয়াকশন করে এই যে O3 লেয়ারটা তৈরি করছে। এটা কিন্তু আমাদের পরিবেশের পক্ষে, যে O3টা তৈরি হচ্ছে সেটা আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকারক। বিভিন্ন শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যাজমা, এই সমস্ত গুলো কিন্তু হয়। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত ঝিল্লিগুলির মধ্যে কোনটি হৃৎপিণ্ডকে ঘিরে রাখে। হৃৎপিণ্ডের আবরণী আমরা আগে জেনেছি কি হবে, পেরিকার্ডিয়াম লেয়ার। এটাও কি হচ্ছে, এরকম দুটো বাইরে, যে যেরকম সেলের বাইরে কোষ পর্দা থাকে, সেরকম হার্টের যে সেলগুলো আছে, সে বিভিন্ন লেয়ার গুলো আছে, কি হার্টের মাসেল আছে পেরিকার্ডিয়াম, সব থেকে বাইরে হয়ে যাচ্ছে যে কাভারিংটা, সেটা হয়ে যাচ্ছে কি পেরিকার্ডিয়াম। এই যে দুটো স্তর আছে তার মাঝে কি থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে একটা জিনিস প্রেজেন্ট থাকে। এটাও কোশ্চেন আছে। তাহলে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা আর পেরিকার্ডিয়াম দুটোই একসাথে কি করছে, যে হৃৎপিণ্ডকে বাইরে একটা প্রোটেক্টিভ কাভারিং লেয়ার হিসেবে কাজ করছে। এবং এই যে ফ্লুইডটা প্রেজেন্ট থাকছে সেটা কি করছে, এই যে বিভিন্ন এই যে দুটো লেয়ার দেখলাম পেরিকার্ডিয়ামের দুটো স্তরের মধ্যে কি করছে, ফ্রিকশনটাকে প্রতিহত করে। নেক্সট কি বলেছে, আরেকটা জিনিস এখানে যে প্লিউরা, এটাও ইম্পর্টেন্ট। এটা এই যে ফুসফুসের বাইরে যে আবরণী থাকে তাকে কি বলা হয়, প্লিউরা।
নেক্সট কি বলেছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি গোল্ডেন রাইসে অধিক মাত্রায় থাকে। তাহলে এই কোশ্চেনটা অলরেডি কিন্তু আমরা যে বায়োটেকনোলজি চ্যাপ্টারটা ক্লাস হয়েছে সেখানে কিন্তু করানো হয়েছে। তাহলে এই যে গোল্ডেন রাইস এটা বলেছিলাম কি বায়ো ফর্টিফাইড অর্গানিজম, বায়ো ফর্টিফিকেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। তাহলে বায়ো ফর্টিফিকেশন কাকে বলা হচ্ছে? বায়ো ফর্টিফিকেশনের মাধ্যমে আমরা কি করি, এই যে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগিয়ে এই যে চালের একটা প্রজাতির মধ্যে কি করেছি, এই যে বিটা ক্যারোটিন এবং ফেরিটিন এই সমস্ত যে যৌগগুলো আছে সেইগুলো উৎপন্ন করবে সেই সমস্ত জিনগুলোকে কি করা হয়েছে, এই যে প্রজাতিটার মধ্যে প্রবেশ করানো হয়েছে। তার ফলে এটার কালারটা কি দেখা যাবে যে ব্রাউন কালারের হয়, এটা গোল্ডেন কালার কিরকম হয়, এই যে ব্রাউন আর ইয়েলো এর মাঝামাঝি একটা কালার হবে। তাহলে সেইগুলো হচ্ছে কিসের জন্য, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিটা ক্যারোটিন যেটা আমাদের বডিতে হচ্ছে কি ভিটামিন এ এর উৎস হিসেবে কাজ করে এবং ফেরিটিনটা হচ্ছে আয়রনের। তাহলে এই সমস্ত জিনিসগুলো করার মাধ্যমে আমরা কি করছি যে একটা প্রজাতির গুণগত মান পুষ্টিগত মানটাকে বৃদ্ধি করতে পারছি, কারণ এটা আমাদের বডির যে ইম্পর্টেন্ট ভিটামিনস এবং মিনারেলস এগুলোর সোর্স হিসেবে কাজ করতে পারে। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত ম্যালেরিয়ার পরজীবীগুলির মধ্যে কোনটিতে দীর্ঘতম ইনকিউবেশন পিরিয়ড দেখা যায়। তাহলে ম্যালেরিয়া কিসের জন্য হয়, ম্যালেরিয়াল প্যারাসাইটস এর জন্য মেইনলি হচ্ছে কি প্লাজমোডিয়াম। তাহলে এই প্লাজমোডিয়ামের আবার অনেক কি আছে, বিভিন্ন প্রজাতি আছে প্লাজমোডিয়ামের। তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে বাহক হিসেবে বা ভেক্টর হিসেবে কে কাজ করে ম্যালেরিয়ার যে রোগ জীবাণুটা সেটাকে বাহক হিসেবে কাজ করে কে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, এটাও কিন্তু মনে রাখতে হবে। ফিমেল অ্যানোফিলিস মসকিউটো কি হচ্ছে, এটার ভেক্টর হিসেবে কাজ করে। সব থেকে ইনকিউবেশন পিরিয়ড বা ইনকিউবেশন সময়কাল কাকে বলছে সেটা আগে আমরা জেনে নিই। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে কি একটা যখন হচ্ছে ধরলাম এই যে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যখন একটা হোস্টকে বা মানুষকে কামড়ালো, সেখান থেকে এই যে যখন এই যে প্লাজমোডিয়ামের জীবাণুটা হিউম্যানের বডিতে বা যে কোনো হোস্টের বডিতে যখন প্রবেশ করলো, তার পরবর্তী থেকে যতক্ষণ পর্যন্ত ম্যালেরিয়ার রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে, কোনো কিছু আমরা দেখে বুঝতে পারছি জ্বর আসছে বা যে কোনো কিছু ম্যালেরিয়ার কোনো সাইন সিমটম যতক্ষণ না প্রকাশ পাচ্ছে, সেই যে মাঝের টাইমটাকে বলছি কি আমরা ইনকিউবেশন পিরিয়ড। সব থেকে মারাত্মক প্লাজমোডিয়াম হচ্ছে কি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামে। এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামে যদি আক্রান্ত হয় তাহলে সেই ব্যক্তির কিন্তু বেঁচে থাকার চান্স অনেক কম। তাহলে সব থেকে মারাত্মক যদি বলা হয় সেটা কি হবে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এখানে কি বলেছে দীর্ঘতম ইনকিউবেশন পিরিয়ড, এটা হবে কি প্লাজমোডিয়াম ম্যালেরি। এই ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে কত, মোটামুটি 28 থেকে 30 দিন, প্রায় 1 মাস লেগে যায়। তাহলে একবার যদি এই প্লাজমোডিয়াম ম্যালেরিতে আক্রান্ত হয় 28 থেকে 30 দিন কোনো কিছু কেউ বুঝতে নাও পারে, কোনো তার সাইন সিমটম থাকবে না, তারপরে দেখা যাচ্ছে। এবং এই বাকিগুলোর মোটামুটি হচ্ছে যে ভাইভ্যাক্স ওভালি মোটামুটি 12 থেকে 14 দিন সবগুলোর, মোটামুটি অন এভারেজ 12 থেকে 14 দিনের মধ্যেই কিন্তু এদের রোগ লক্ষণ প্রকাশ পায়। নেক্সট কি বলেছে যে কোন এরাই সরীসৃপ প্রাণীদের আধিপত্য ছিল। সরীসৃপ প্রাণীদের আধিপত্য ছিল মানে কি, সেটাই হচ্ছে সরীসৃপদের যুগ। এটা আগেই বলেছে কি হবে, মেসোজয়িক এরাকে বলা হয়। তাহলে মেসোজয়িক এরাকে কি সরীসৃপদের যুগ বলা হয়, আর একটা বলা হয় কি ডাইনোসরাস এরা অফ ডাইনোসরাস। এরপর হচ্ছে প্যালিওজয়িক, এটাও কোশ্চেন আসতে পারে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইভলিউশনের চ্যাপ্টার থেকে। প্যালিওজয়িক এরা যে কোনো কোশ্চেন কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারে। হচ্ছে কি মাছেদের এবং অ্যাম্ফিবিয়ান্স মানে হচ্ছে উভচরদের ক্ষেত্রে, উভচরদের যে আধিপত্য ছিল এই প্যালিওজয়িক এরা। এবং সিনোজয়িক যেটা হচ্ছে সব থেকে আদিম সময় কি কি এসছে আমাদের বার্ডস এবং ম্যামেলস স্তন্যপ্রায়ী প্রাণীদের উৎপত্তি হয়েছে কোথায়, এই সিনোজয়িক যুগে। তাহলে এই যে 5টা জিনিস এখান থেকে যে কোনো একটা কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে। নেক্সট কি বলেছে যে মানব মস্তিষ্কের কোন অংশে শ্বাসতন্ত্রের কেন্দ্র আছে। শ্বাসতন্ত্রের কেন্দ্র মানে কি, আমাদের যে এই যে অনবরত নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া হয়ে চলেছে এরকমটা তো না যে আমরা ঘুমিয়ে আছি তখন আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সেটা তো না। সেই রকমই তাহলে এটাকে পুরোপুরি কন্ট্রোল হচ্ছে কিসের মাধ্যমে, মস্তিষ্কের মাধ্যমে। এই মস্তিষ্কের পার্টিকুলার দুটো অংশ হচ্ছে কি, একটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, আরেকটা হচ্ছে কি পন্স। এই দুটো আমাদের যে এই যে বিভিন্ন মানে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কি হবে, ডায়াফ্রাম আছে, রিবস এবং ইন্টারকস্টাল যে পেশিগুলো আছে সমস্তগুলোর কি হবে একটা ফাংশনিং আছে, প্রপার ফাংশনিং রিদিমে কাজ করবে। যখন হচ্ছে কি ইন্সপিরেশন হবে তার মানে কি ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে, তার সাথে সাথে যে ইন্টারকস্টাল মাসেল গুলো আছে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, এই সমস্তগুলোর কি হবে, কোনোটা রিল্যাক্সেশন হচ্ছে কোনোটার কন্ট্রাকশন হচ্ছে। এইভাবে পুরো যে ফাংশনটাকে কন্ট্রোল করে কে, এই মেডুলা অবলঙ্গাটা এবং পন্স। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনটি বোঝানোর জন্য
ওকাজাকির অবদান আছে। তাহলে ওকাজাকি খণ্ডক আমরা কোথায় পড়েছিলাম? জেনেটিক্স এর চ্যাপ্টারে, যেটা হচ্ছে মলিকুলার বায়োলজিতে। ডিএনএ রেপ্লিকেশনের সময় কি হয়? এই ধরনের ওকাজাকি খণ্ডক তৈরি হয়। ডিএনএ রেপ্লিকেশন প্রসেসে কি ছিল? এরকম যদি আমরা টেমপ্লেট স্ট্যান্ড ধরি, টেমপ্লেট স্ট্যান্ডের একটা হচ্ছে কি 3' টু 5' অভিমুখের দিকে হবে, সেম ভাবে অপরটা কি হবে? তার পরিপূরক। তাহলে এটা ধরলাম যে যে ডিএনএটা আছে সেটাকে বলছি আমরা টেমপ্লেট ডিএনএ। সেই ডিএনএ থেকে রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি করতে হবে। তার জন্য কি হবে? যে সবসময় আমাদের যে ডিএনএ তৈরি হবে, নতুন ডিএনএ বা আরএনএ সিনথেসিস হোক, সমস্ত কিছু ডিএনএ আরএনএ মানে কি রেপ্লিকেশন প্রসেসে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, ট্রান্সক্রিপশন প্রসেসে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, সমস্ত কিছুর অভিমুখ কি হবে? যেটা নতুন সিনথেসিস হবে সেটা সবসময় কোন দিক থেকে হবে? 5' থেকে 3' এন্ডের দিকে। এটা সবসময় মনে রাখতে হবে। তাহলে নতুন যেটা সিনথেসিস হচ্ছে সেটা সহজেই কি হবে? এই যে স্ট্যান্ডটা টেমপ্লেট স্ট্যান্ড ছিল তার পরিপূরক বেসগুলো জুড়ে 5' টু 3' এন্ডের দিকে একটা নতুন তৈরি করে দিল। এটাকে বলা হচ্ছে কি লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড। তাহলে এটা তো একটা নতুন পুরোপুরি তৈরি হয়ে গেল ডিএনএ। এই দুটোকে যদি আমরা ধরি তাহলে একটা টেমপ্লেট স্ট্যান্ড থাকছে, একটা নতুন সিনথেসিস হয়ে গেল। এই জন্য ডিএনএ রেপ্লিকেশনকে কি বলা হয়? সেমি কনজারভেটিভ প্রসেস বা অর্ধরক্ষণশীল। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই যে লিডিং স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল, কিন্তু অপরপক্ষে যে টেমপ্লেটটা আছে 5' টু 3' অভিমুখে অলরেডি আছে, তার ক্ষেত্রে যদি তৈরি করতে হয় তাহলে তার ক্ষেত্রে আমাদের কি হবে? ডিএনএ তৈরি করতে গেলে রেপ্লিকেশন কোন দিক থেকে কোন দিক করতে হবে? 5' টু 3' এন্ডের দিকে। কিন্তু দেখা যায় কি যে ডিএনএ একটা পার্টিকুলার অংশ থাকে যেখানে প্রোমোটার রিজিয়ন থাকে, আর একটা হচ্ছে কি যেখানে ডিএনএ সিনথেসিসটা বন্ধ হয়ে যায়, রেগুলেট করে, মানে এখানটা হচ্ছে কি স্টপ হয়ে যাবে। মানে কি এই প্রান্তে থাকবে কি অপারেটর রিজিয়ন, যদি থাকে প্রোমোটার রিজিয়ন, মানে এখান থেকে ডিএনএ সিনথেসিস স্টার্ট হয়। তাহলে কখনোই হচ্ছে কি এই প্রান্ত থেকে কি হবে? ডিএনএ সিনথেসিস হতে পারবে না। সেক্ষেত্রে কি দেখা যায়? এরকম ছোট ছোট একটা করে আরএনএ প্রাইমার যুক্ত হয় এবং এই যে এইরকম ভাবে ছোট ছোট কিছু খণ্ডক তৈরি হয়, ডিএনএ ফ্র্যাগমেন্ট তৈরি হয়। সেক্ষেত্রে এই যে খণ্ডকগুলো তৈরি হচ্ছে সেগুলো এরপরে কি হবে? ডিএনএ লাইগেজ এনজাইম আসবে। সেই ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে সেগুলো যুক্ত হয়ে তৈরি করবে কি? সেই স্ট্র্যান্ডটাকে বলা হবে ল্যাগিং স্ট্র্যান্ড। নতুন যেটা সিনথেসিস করছে সেটা হচ্ছে কি ল্যাগিং স্ট্র্যান্ড। আর সাথে আরেকটা টেমপ্লেট ছিল, সেই দুটো মিলে আরেকটা কি করছে? এই দুটো মিলে একটা নতুন ডিএনএ হয়ে গেল, এই দুটো মিলে একটা নতুন ডিএনএ হয়ে গেল। এটা যদি 1 ধরি, এটা 2। তাহলে এইভাবে কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা সংগঠিত হচ্ছে। তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি বলেছে, যে চারগ্রপের সূত্র অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক। তাহলে চারগ্রপের সূত্রে কি বলেছিল? যে টোটাল পিউরিন বেসের সংখ্যা এবং টোটাল পিরিমিডিন বেসের সংখ্যা। ডিএনএ এর মধ্যে যদি দেখি পিউরিন হিসেবে কি কি থাকবে? অ্যাডেনিন এবং গুয়ানিন। সেই পিউরিন এবং সাইটোসিন এবং থাইমিন এগুলো হচ্ছে কি পিরিমিডিন বেস। সেই পিউরিন এবং পিরিমিডিনের যে টোটালটা সেটা কি হবে? সমান হবে। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি কি, অনেক সময় অপশনে এরকম দিয়ে দিতে পারে যে a প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি ইকুয়ালস টু 1। এই জিনিসটাও এটা সেমই। তাহলে এই দুটো যদি সমান হয়, তাহলে এটা ধরলাম যদি 100 হয়, এটা যদি 100 হয়, তাহলে এটা বা এটা সমান কি হবে? 1ই আসবে। অনেক সময় এটা ভাবেও দিয়ে দিতে পারে। বা আরেকটা জিনিস কি হবে? এই যে পিউরিন যেটা বন্ড করে কি অ্যাডেনিনের সাথে, ডবল বন্ডে কি থাকে? থাইমিন যুক্ত হয়, এবং গুয়ানিনের সাথে ট্রিপল বন্ডে কি যুক্ত হয়? সাইটোসিন। তাহলে এই যে অ্যাডেনিন এবং থাইমিনের পরিমাণটাও কি হবে? সমান সমান হবে। এই অপশনগুলো কিন্তু কারেক্ট হবে, যে a ইকুয়ালস টু টিও হতে পারে, জি ইকুয়ালস টু টিও হতে পারে। যেহেতু তারা নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করছে, তাহলে অবশ্যই কি হতে হবে? এদের যে পার্সেন্টেজটা সমান সমান হতে হবে, না হলে এরা কি হবে? যে বন্ড ফর্মেশন করতে পারতো না। যতটা পরিমাণে অ্যাডেনিন থাকবে ঠিক ততটাই পরিমাণে কি থাকবে? থাইমিন থাকবে। যে কোনো ইন্টারপ্রিটেশন দিয়ে দিতে পারে এখান থেকে, সমস্তগুলো কি হবে? কারেক্ট। অপরপক্ষে কি এখানে ডিএনএ এর জায়গায় যদি এই সাইটোসিনের জায়গায় কি দিয়ে দেবে? ইউরাসিলও দিয়ে দিতে পারে। তাহলে থাইমিনের পরিবর্তে কি দিয়ে দেবে? ইউ দিয়ে দেবে। তাহলে এ ইউ হবে আর জি সি হবে। নেক্সট কি বলেছে? যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউক্যারিওটের ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষণের প্রারম্ভিক কোডন হিসেবে কাজ করে? এই কোশ্চেনটা অলরেডি করানো আছে। প্রোটিন সংশ্লেষণ স্টার্ট হচ্ছে যেখান থেকে, মানে কি ট্রান্সক্রিপশনের পরে আরএনএ থেকে এমআরএনএ থেকে যখন প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেই প্রসেসটাকে কি বলেছিলাম? ট্রান্সলেশন। সেই ট্রান্সলেশনের সময় আমাদের কি থাকে? এরকম যে তিনটে অ্যালফাবেট নিয়ে একটা করে কি হয়? কোডন তৈরি হয়। কোডন গুলোই হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণের যে মেন ভূমিকা পালন করে, বা প্রোটিন সংশ্লেষণ করবে তার যে ইনফরমেশনটা কার কাছে থাকে?
এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা কোডন। তাহলে এই ইউজি কোডনটা কার জন্য কোড করে এটা মনে রাখতে হবে, মিথিওনিন যে অ্যামিনো অ্যাসিডটা আছে তার জন্য কোড করে। বাকি এখানে যেগুলো আছে স্টপ কোডন তিনটে মনে রাখতে হবে। তাহলে যখনই এই এমআরএনএ যে পুরো সিকোয়েন্সের মধ্যে স্টপ কোডন যদি চলে আসে তাহলে প্রোটিন সংশ্লেষণটা কি হবে, সেখানেই বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, আর ফার্দার প্রসিড করবে না। একটা হবে কি ইউএজি, একটা হচ্ছে ইউজিএ, আর একটা হচ্ছে ইউইউএ। এই তিনটে হচ্ছে কি আমাদের স্টপ কোডন, মনে রাখতে হবে। প্রারম্ভিক কোডন কি ছিল ইউজি, আর স্টপ কোডন হচ্ছে ইউএজি, ইউজিএ এবং ইউএএ। নেক্সট কি বলেছে যে আমের ভোজ্য অংশটি হলো, আমের ভোজ্য অংশটি মানে কি যে পার্টটা আমরা খাচ্ছি সেই পার্টটা হচ্ছে কি আমাদের এই যে মধ্যস্থক অংশ, মানে কি আমের বাইরে একটা ছাল থাকছে সেটা হচ্ছে কি বহিঃস্থকটা, এবং ভেতরে বীজ থাকছে সেটা তো আমরা খাই না, মাঝখানে যে শাঁসালো অংশটা খাই সেটা হচ্ছে কি মধ্যস্থক অংশটা। তাহলে অপশন কি হবে, সি কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে যে পেশি সংকোচনের জন্য এটিপিএস এনজাইমটি লাগে, তা এর মধ্যে থাকে। তাহলে আমরা কি জানি মায়োসিন হেডের মধ্যে থাকে। তাহলে যখন পড়েছিলাম আমরা কি যে স্লাইডিং ফিলামেন্ট থিওরি, অ্যাক্টিন ফিলামেন্ট এবং মায়োসিন ফিলামেন্ট, যে মায়োসিন ফিলামেন্টের হেডটা যখন অ্যাক্টিন ফিলামেন্টের সাথে যুক্ত হচ্ছিল তখন কি হচ্ছে যে মাসেল কন্ট্রাকশন হচ্ছে। এই যে মায়োসিন হেডের এই যে এরকম পড়েছিলাম কি মায়োসিনের যেটা হেড রিজিয়ন ছিল, আরেকটা কি ছিল এরকম লং টেল রিজিয়ন, মায়োসিন হেড। তাহলে এই হেড রিজনে কি ছিল, একটা যেটা হচ্ছে আমাদের এটিপি এজ এনজাইম ছিল, তার সাথে সাথে এটিপি বাইন্ডিং সাইট ছিল, এবং কি ছিল এই যে অ্যাক্টিন ফিলামেন্টের যে অ্যাক্টিভ সাইটে যুক্ত হওয়ার জন্য কি ছিল, অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হওয়ার জন্য একটা অংশ ছিল। তাহলে অ্যাক্টিভ সাইটটা কোথায় প্রেজেন্ট থাকে, অ্যাক্টিনে, এবং সেই অ্যাক্টিভ সাইটের সাথে অ্যাক্টিভ সাইট বাইন্ডিং হবে কোথায়, এই মায়োসিন হেডের এই রিজিয়নটাতে বাইন্ড করবে এটা গিয়ে। তার সাথে সাথে এই যে এটিপি এনজাইমটাকে কাজে লাগিয়ে কি করবে, এই এটিপি যেটা যুক্ত হয়েছিল এখানে সেই এটিপি কে কি করবে, ভাঙবে, এটিপি এনজাইমকে ভেঙে এডিপি এবং ফসফেট, একটা ফ্রি ফসফেট গ্রুপ তৈরি করছে। সেই ফসফেট গ্রুপটাই কি করবে, সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে কি করবে, এই যে অ্যাক্টিন এবং মায়োসিন ক্রস ব্রিজ তৈরি করবে। অ্যাক্টিভ সাইট যেখানে অ্যাক্টিন আর অ্যাক্টিভ সাইটে মায়োসিনটা যুক্ত হচ্ছে এবং ক্রস ব্রিজ ফর্মেশন হবে, তারপরে হবে কি পেশি সংকোচন হচ্ছে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত উদ্ভিদ অঙ্গের কোনটি হ্যাপ্লয়েডি উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে হ্যাপ্লয়েডি উৎপাদন মানে কি, সেখান থেকে আমরা হচ্ছে হ্যাপ্লয়েড সেল তৈরি করতে পারবো। তাহলে এই যে পরাগধানী বা অ্যান্থার যেটা বলছি, অ্যান্থারের মধ্যে বা পরাগধানীর মধ্যে আমরা কি দেখি যে মাইক্রোস্পোর্স থাকে। অ্যান্থারের মধ্যে মেইনলি কি থাকে, মাইক্রোস্পোর মাদার সেল থাকে। সেই মাইক্রোস্পোর মাদার সেল গুলো কি করতে পারে, মাইক্রোস্পোর তৈরি করতে পারে। এই মাইক্রোস্পোর গুলো হচ্ছে কি হ্যাপ্লয়েড। তাহলে আমরা যদি পরাগধানীকে কালচার করা হয়, কালচার মিডিয়াম আমরা জানি বিভিন্ন পোষক বা মিডিয়াম দিচ্ছি, মানে নিউট্রিশন প্রোভাইড করে পুরোপুরি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে যদি অ্যান্থারকে কালচার করা হয় তাহলে কি করব আমরা, সেখান থেকে যে মাইক্রোস্পোর মাদার সেল গুলো ডিভাইড করে মাইক্রোস্পোর তৈরি করতে পারে, সেটাকেই বলছে কি হ্যাপ্লয়েডি উৎপাদন করতে পারে। কোথার থেকে, তাহলে অপশন হবে কি পরাগধানী। আরেকটা কি হবে, এখানে অপশনে নেই, ওভারিও হবে। মানে কি ডিম্বাশয়ের মধ্যে কি হয়, ডিম্বক তৈরি হচ্ছে, সেইগুলো হচ্ছে কি হ্যাপ্লয়েড। তাহলে যদি আমরা ওভারির কালচার করি বা ডিম্বাশয়ের কালচার করি তাহলে সেখান থেকেও আমরা কি করতে পারি, হ্যাপ্লয়েডি উৎপাদন করতে পারি। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন কোষাঙ্গাণুগুলির মধ্যে ডিএনএ থাকে না। ডিএনএ প্রেজেন্ট থাকে না কাদের ক্ষেত্রে, অবশ্যই হবে কি লাইসোজোমের ক্ষেত্রে। তিনটে জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোমের মধ্যে কিন্তু ডিএনএ থাকে না, আরএনএ থাকে সেক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হিসেবে। লাইসোজোম, আরেকটা হচ্ছে ভ্যাকুয়ালস। এই যে তিনটে সেল অর্গানি আছে তাদের মধ্যে কি হবে, ডিএনএ প্রেজেন্ট থাকে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, আরবিসি যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না সেই সেলে। তাহলে নিউক্লিয়াস থাকে না মানে কি তাদের ক্ষেত্রেও ডিএনএ প্রেজেন্ট থাকবে না। তাহলে যদি এখানে অপশনে দিয়ে দিত যে আরবিসি দিত, যদি কোনো কোথাও, মানে এই কোশ্চেন দিত না, এখানে কোষ অঙ্গাণু বলেছে, অন্য কোনো কোশ্চেন দিত যে আরবিসির ক্ষেত্রে কোনটা প্রেজেন্ট থাকে না, তাহলে ডিএনএ কিন্তু আরবিসির মধ্যে, ডিএনএ আরএনএ কোনো জেনেটিক ম্যাটেরিয়ালই কিন্তু আরবিসির মধ্যে
থাকে না, যেহেতু ওটার মধ্যে নিউক্লিয়াসই প্রেজেন্ট নেই, নিউক্লিয়াসের মধ্যেই কি থাকবে, ডিএনএ আরএনএ, এই জিনিসটা মনে রাখতে হবে। আর রাইবোজোম, ভ্যাকুয়ালস এবং লাইসোজোম এই তিনটে সেল অর্গানেলই যাদের ক্ষেত্রে কোনো প্রকার ডিএনএ প্রেজেন্ট থাকে না। নেক্সট কি বলেছে যে মানুষের ক্ষেত্রে ডাউন বর্ণিত সিনড্রোম, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জেনেটিক্স এর। এই যে কয়েকটা ডিসঅর্ডার আছে কোন ক্রোমোজোমের ত্রুটির জন্য হয়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডাউন সিনড্রোম আমরা কি জানি, 21তম ক্রোমোজোম। 21তম ক্রোমোজোম মানে কি, যেটা হচ্ছে আমাদের দেহ ক্রোমোজোম বা অটো ক্রোমোজোম, সরি অটোজোম বলা হয়। সেই অটোজোম গুলো কি থাকে, সবসময় আমরা জানি যে হোমোলোগাস ক্রোমোজোম থাকে, সমস্ত ক্রোমোজোম কি থাকে, এক জোড়া থাকে। কিন্তু এক্ষেত্রে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি দেখা যাবে, 21তম অটোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম পাওয়া যাচ্ছে। সেই এক্সট্রা ক্রোমোজোমটা হওয়ার জন্য কি দেখা যাবে, টোটাল যদি আমরা মানুষের ক্ষেত্রে দেখি, জিনোমটা হচ্ছে কত তাদের, যে 46 অটোজোম, 23 জোড়া অটোজোম বা দেহ ক্রোমোজোম, এবং হচ্ছে XX বা হতে পারে মহিলাদের ক্ষেত্রে কি হবে, দুটোই সেক্স ক্রোমোজোম হিসেবে, বা 46 প্লাস কি হবে XY। তাহলে এক্ষেত্রে কি দেখা যাবে যে যখনই ট্রাইজোমি হয়ে গেছে তখন কি হবে, একটা এক্সট্রা ক্রোমোজোম বাড়বে অটোজোমের মধ্যে, তার ফলে কি দেখা যাবে যে 47 হয়ে গেছে। ডাউন সিনড্রোমের ফলে কি দেখা যাবে যে 47 প্লাস XX হবে বা 47 প্লাস XY হবে, এই কন্ডিশনটা দেখা যাবে ডাউন সিনড্রোমে। আর এখানে যেটা বলেছে যে XXY আমরা কি জানি যে একটা পুরুষদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোম বেশি পাওয়া যায়, সেই সিনড্রোমকে কি বলা হয়, ক্লাইনফিল্টার সিনড্রোম। আর XO মানে মহিলাদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোম প্রেজেন্ট না থাকে, সেই কন্ডিশনকে বলা হয় টার্নার সিনড্রোম। তাহলে এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি কর্ক কোষের প্রাচীরে থাকে। তাহলে উদ্ভিদের যদি আমরা সেলগুলো দেখি, তাহলে এরকম ভাবে যদি ট্রান্সভার্স সেকশন করা হয় তাহলে কি দেখা যাবে, এইরকম কিছু লেয়ার থাকে। ট্রান্সভার্স সেকশন করলে একদম বাইরের দিকে সেল লেয়ার থাকবে একটা, সেটাকে বলছে কি এপিডার্মিস। বাইরের যে সেল লেয়ারটা সেটা হচ্ছে কি এপিডার্মিস। এপিডার্মিস তার ভেতরে থাকবে, এপিডার্মিসের ভেতরে থাকছে বিভিন্ন সেলগুলো থাকবে, এবং আলটিমেটলি এখানে কি থাকছে, আমাদের কর ক্যাম্বিয়াম লেয়ার থাকে, এবং তার ভেতরে কর ক্যাম্বিয়ামের ভেতরে থাকবে কি কর্টেক্স। কর্টেক্সের একদমই বাইরের যে লেয়ারটা সেটাকে বলছি আমরা কি কর ক্যাম্বিয়াম। এই কর ক্যাম্বিয়াম এখানে কিন্তু হচ্ছে কি, এই যে সেলগুলো ম্যাচিওর যদি হয়, ম্যাচিওর কর ক্যাম্বিয়ামের সেলগুলো কিন্তু নন লিভিং, এরা সজীব কোষ কিন্তু নয়। তাহলে এই কর ক্যাম্বিয়ামে মূলত হচ্ছে কি যে সুবেরিন জাতীয় পদার্থগুলো প্রেজেন্ট থাকে, সুবেরিন এবং ওয়াক্স। এই ওয়াক্স ম্যাটেরিয়াল যখনই প্রেজেন্ট থাকবে তখন কি হচ্ছে, এই যে লেয়ারটা একটা শক্ত এমন লেয়ার তৈরি করে যেখানের মধ্যে আমাদের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ খুবই কম হবে, ইমপারমিয়েবল প্রায় হয়ে যায়, অনেক কম হবে। যেহেতু এই যে সুবেরিন, ওয়াক্স এই জাতীয় পদার্থগুলো যদি ওই লেয়ারটাতে কর ক্যাম্বিয়ামের যদি ওই গঠনটা তৈরি করে, তাহলে কি হবে, সেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ প্রায় হতে পারবে না, বিভিন্ন যে জল এবং অন্যান্য ম্যাটেরিয়াল গুলোর কি হচ্ছে, পারমিয়েবিলিটি অনেক কমে যাবে। আর বাকি এই যে কিউটিন লেয়ার বলেছে, কিউটিনটা আমরা কোথায় পাবো, এই যে বাইরের লেয়ারটাতে এপিডার্মিসে পাওয়া যায়। কি উদ্ভিদের যে এপিডার্মিস লেয়ারটা আছে সেখানে পাবো কিউটিন। লিগনিন মেনলি আমরা কোথায় পাই, যেগুলো আমাদের যে জাইলেম ফ্লোয়েম বিভিন্ন সেলগুলো আছে, ট্রাকিডস, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের সেখানে লিগনিন পাওয়া যায়। ট্রাকিডসে মেনলি পাওয়া যায় কি লিগনিন। তাহলে জাইলেমের একটা মেন পার্ট হচ্ছে কি ট্রাকিডস এবং ভেসেলস, সেখানে কিন্তু লিগনিন পাওয়া যায়। পেকটিনটা হচ্ছে কি, পেকটিন আমাদের যে উদ্ভিদের যে সেল ওয়ালের পুরো স্ট্রাকচার, পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলোই সব থেকে বেশি পরিমাণে পাওয়া যাবে। নেক্সট কি বলেছে, এরপরে ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো দেখবো। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনগুলি অভ্যন্তরীণ জরায়ু ডিভাইস, মানে অভ্যন্তরীণ জরায়ু ডিভাইস আইইউডির উদাহরণ জানতে চেয়েছে। এই কোশ্চেনটা আমরা আগেই করেছি, কোথায়, যেটা হচ্ছে আমাদের জননগত স্বাস্থ্য সেই চ্যাপ্টারে। তাহলে একটা হবে কি লিপিস লুপ, এটা হচ্ছে কি টাইপের নন মেডিকেটেড, আরেকটা হচ্ছে কি মাল্টিলোড 375, এটা হচ্ছে কি কপার রিলিজিং। এগুলো ডিটেলসে কিন্তু ওই ভিডিওতে ভালোভাবে বলা আছে, তাই যাদের কারো যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে করা নেই তারা কিন্তু দেখে নিতে পারে। আর বাকি এই যে ভল্ট এবং সার্ভাইকাল ক্যাপ, এগুলো কিসের, বেরিয়ার মেথড বা বাধাদায়ক পদ্ধতির মধ্যে পড়ে। অপশন কি হচ্ছে এটার ক্ষেত্রে, বি এবং সি।
তাহলে পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, কি বলেছে যে বংশগত রোগটিকে বা রোগগুলিকে শনাক্তকরণ করো। তাহলে বংশগত রোগ আমরা কখন বলছি, যে সমস্ত রোগগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে, মানে কি পিতামাতার থেকে তাদের সন্তানদের মধ্যে যেতে পারে, সেই সমস্ত ডিজিজগুলোকে কি বলা হয় যে জেনেটিক্যাল ডিসঅর্ডার বা ইনহেরিটেড ডিসঅর্ডার্স। তার মধ্যে কি কি হবে, একটা হবে ফিনাইল কিটোনিউরিয়া আর একটা হবে হিমোফিলিয়া। ফিনাইল কিটোনিউরিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, এটার ক্ষেত্রে দেখা যায় যে একটা অটোজোমাল রিসেসিভ জিনের যদি মিউটেশন হয় তাহলে দেখা যায় জিনের পরিবর্তনের জন্য অটোজোমাল রিসেসিভ জিন দায়ী এটার জন্য। তাহলে অটোজোমাল রিসেসিভ জিনটা, এটার কাজ কি সেটা আমাদের জানতে হবে। এই যে অটোজোমাল রিসেসিভ জিন, সেটা কি করে যে বডিতে ফিনাইল অ্যালানিন যেটা তৈরি হয়, সেই ফিনাইল অ্যালানিনকে কি করতে পারে, যে আমাদের বডির একটা ইম্পর্টেন্ট অ্যামিনো অ্যাসিড টাইরোসিনে রূপান্তর করতে পারে, এই জিনটা যদি প্রেজেন্ট থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে এই অটোজোমাল জিনটার মধ্যে পরিবর্তনের জন্য এই যে টাইরোসিন ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিনে রূপান্তরিত হতে পারবে না। তাহলে টাইরোসিনে যদি রূপান্তরিত না হতে পারে তাহলে কি হবে, বডির মধ্যে ফিনাইল অ্যালানিনের পরিমাণটা অনেক পরিমাণে বাড়তে থাকবে। আর যতই ফিনাইল অ্যালানিন বডির মধ্যে জমা হবে, মেনলি আমাদের মনে রাখতে হবে যে অটোজোমাল রিসেসিভ জিনটা কি করে, একটা এনজাইম সিক্রেশন করে, যে এনজাইমটা এই পরিবর্তনটা করে ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিনে রূপান্তর হয়। তাহলে এই জিনটাতে যদি পরিবর্তন হয়, এনজাইমটা সিনথেসিস হতে পারবে না, তার ফলে কি হবে, ফিনাইল অ্যালানিন টাইরোসিনে রূপান্তর হবে না। যখনই টাইরোসিন তৈরি হতে পারছে না, এটা আমাদের বডির একটা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, সেটা যেমন তৈরি হতে পারছে না, তার সাথে সাথে যত ফিনাইল অ্যালানিনের পরিমাণ বাড়বে তত কি দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে মেন্টাল রিটার্ডেশন দেখা যাবে, বৃদ্ধির বা বিকাশ এই সমস্তগুলো হবে না ঠিক মতো, বডিতে আরো অনেক একসাথে কি দেখা যাবে যে সিমটমস দেখা যাবে ফিনাইল অ্যালানিন জমা হওয়ার জন্য। তার জন্য এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে রাখতে হবে, কি এই যে ঘটনাটা সেটা কিসের উদাহরণ, প্লিওট্রপিজমের উদাহরণ। এটাও অনেক সময় আসে। প্লিওট্রপিজম মানে কি, ওয়ান জিন can affect many characteristics. এক্ষেত্রে আমরা কি দেখছি, এই একটা মাত্র জিনের যদি পরিবর্তন ঘটে তাহলে এই যে অনেক কিছু আমাদের বডিতে যে সিমটমস গুলো দেখা যাবে সেগুলো কি হচ্ছে, অনেক কিছু পরিবর্তন তৈরি করবে। তার জন্য বলা হচ্ছে যে একটা জিন যদি, আমরা কি জানি যে একটা জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনটা অনেক কিছু ক্যারেক্টারিস্টিক্সকে চেঞ্জ করে দিতে পারছে। তার জন্য এটাকে বলা হয় ঘটনাটাকে প্লিওট্রপিজম। আরেকটা জিনিস পড়েছিলাম আমরা জেনেটিক্সে, যে মাল্টিপল অ্যালিলিজমে কি দেখা যায়, ঠিক এটার উল্টোটা, যে এখানে একটা জিন ছিল, ওখানে একাধিক জিন কি করবে, একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স বা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেই ঘটনাটাকে বলা হচ্ছিল কি মাল্টিপল অ্যালিলিজমের উদাহরণ কি, সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। নেক্সট হচ্ছে কি হিমোফিলিয়া হচ্ছে কি একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ, তাহলে কি দেখা যাবে, সবসময় যত কিছু এক্স লিঙ্কের প্রচ্ছন্ন যে সমস্ত জিনগুলোর জন্য দায়ী যদি কোনো রোগ হয়ে থাকে, সেগুলো কি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা তাদের বাহক হয়ে থাকে। কারণ কি, মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম আছে, একটা যদি আক্রান্ত হয় আরেকটা এক্স ক্রোমোজোম কি করবে, তার উপর ডমিনেন্ট কাজ করছে, তার ফলে এদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার চান্সটা কি হয়, অনেক কম। অপরপক্ষে যদি এই যে এক্স লিঙ্কড রিসেসিভ বিভিন্ন ডিসঅর্ডার গুলো কি দেখা যায়, যে কোনো মহিলা যদি এটার বাহক হয়ে থাকে, তাহলে পরবর্তীতে তাদের যে পুত্র সন্তানদের মধ্যে এটার হবার চান্সটা কিন্তু অনেক বেশি হয়, পুত্র সন্তানরা সেক্ষেত্রে কি হয়, আক্রান্ত হয়। তাহলে হিমোফিলিয়ার আবার টাইপ আছে, মেনলি দুটো টাইপ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হবে, যে আমাদের বডিতে কি রক্ততঞ্চনের জন্য বিভিন্ন ফ্যাক্টর গুলো আছে, টোটাল 13টা ফ্যাক্টর আছে, সেই রক্ততঞ্চনের ফ্যাক্টর গুলো ঠিক মতো ভাবে কাজ করবে না। যেমন যেটা আমাদের হিমোফিলিয়া এর ক্ষেত্রে কি দেখা যায়, যে ফ্যাক্টর 8, রক্ততঞ্চনের ফ্যাক্টর 8, এই ফ্যাক্টরটা যদি না থাকে বা এটার অভাবজনিত কারণে কি দেখবো, হিমোফিলিয়া এ হয়। আর হিমোফিলিয়া বিটা হচ্ছে কি ফ্যাক্টর 9 এর জন্য হয়। এটার আরেকটা নাম কি মনে রাখতে হবে, ক্রিসমাস ডিজিজও বলা হয় কি হিমোফিলিয়া বি কে। নেক্সট বাকি অপশনগুলো কি বলেছে, গনোরিয়াটা কি ছিল, আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে এক্ষেত্রে এটার যে পজিটিভ অর্গানিজমটার নাম মনে রাখতে হবে কি নেসেরিয়া গনোরি। এছাড়াও আরো এসটিডির উদাহরণ আছে কি
যেটা হচ্ছে আমাদের সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডামের জন্য হচ্ছে জেনিটাল হারপিস, ওয়ার্ডস, এই সমস্তগুলো কি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এছাড়া এখানে বলেছে অপশন ডি তে কি লেপ্রোসি। লেপ্রোসিটা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ঘটে থাকে, যেমন হচ্ছে কি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এটার যে পজিটিভ অর্গানিজম হবে কি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা দেখে নিই কি বলেছে, যে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনগুলি উদ্ভিদের বৃদ্ধিতে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে কি, যে সমস্ত এলিমেন্টস গুলো বা নিউট্রিয়েন্টস গুলো আমাদের উদ্ভিদের যে বৃদ্ধির জন্য প্রয়োজন, কিন্তু সেগুলো কি দরকার অনেক কম পরিমাণে দরকার। কম পরিমাণে দরকার মানে এটা নয় যে তাদের কোনো ফাংশন নেই, প্রত্যেকটারই কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট মানে উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু তাদের ভূমিকা আছে, কিন্তু সেগুলো যেহেতু কম পরিমাণে কাজে লাগে তাই তাদেরকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্টস। আর কিছু আছে যেগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো হচ্ছে যে উদ্ভিদের গ্রোথের জন্য মেন ভূমিকা পালন করে, সব থেকে বেশি পরিমাণে যেগুলো প্রয়োজন হয়। ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর 9টা মুখস্থ রাখতে হবে একদম না। একটা হচ্ছে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যেগুলো হচ্ছে বেসিক, সমস্ত কিছু যত সেল পৃথিবীতে আছে সমস্ত সেলের কি হচ্ছে বেসিক স্ট্রাকচার, বেসিক কম্পোনেন্টস হচ্ছে কি আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সিএইচ হবে, তার সাথে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, আর কি হবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর একটা হচ্ছে কি পটাশিয়াম। এই 9টা নাম কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এই 9টা যদি মুখস্থ রাখো, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এগুলো বেশি পরিমাণে দরকার হয়, বাকি যা অপশনে থাকবে সমস্ত কি হবে মাইক্রোনিউট্রিয়েন্টস এর উদাহরণ। এই 9টাকে যদি মনে রাখা যায়, এই 9টা বাদে যাই দিক, ম্যাঙ্গানিজ দিক, মলিবডেনাম দিক, কোবাল্ট, বোরন, আয়রন, যাই দিক অপশনে, সমস্তগুলো কি হবে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস এর উদাহরণ। নেক্সট কি বলেছে, যে কোষীয় সাইটোস্কেলিটনের উপাদানগুলি হলো, কোষের যে মেইন স্ট্রাকচারটা, গঠনটা তৈরি করে, সেটাই হচ্ছে কি, সেটাকে আমরা বলছি কি সাইটোস্কেলিটন। সেই সাইটোস্কেলিটনের মেইন উপাদানগুলো কি দিয়ে তৈরি, বেশিরভাগ পার্টটা আমাদের কি হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। তাহলে প্রোটিনের মধ্যে মেইনলি হচ্ছে অ্যাক্টিন প্রোটিন, যেগুলো হচ্ছে আমরা মাসেলের ক্ষেত্রে কি দেখেছিলাম, মাসেল ফাইবার্সে যে অ্যাক্টিন ফাইবার্স গুলো ছিল, সেখানেও যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল কিভাবে, যদি তোমরা ক্লাসটা করে থাকো দেখবে মনে পড়বে। এফ অ্যাক্টিনের যে গোল গোল দানার মতো ছিল কি, এফ অ্যাক্টিন প্রথমে পলিমার গঠন করছিল, দিয়ে সেখান থেকে কি ছিল জি অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন, সেই দুটো গ্লোবিউলার অ্যাক্টিন একসাথে কি করছিল স্পাইরালি কয়েলড, তার সাথে ছিল ট্রোপোনিন এবং ট্রোপোমায়োসিন। এই সমস্তগুলো দিয়ে আমাদের যে অ্যাক্টিনের স্ট্রাকচার গঠন হয়েছিল, সে অ্যাক্টিন ফিলামেন্ট থাকে, মাইক্রোটিউবিউলস থাকছে। এই মাইক্রোটিউবিউলস গুলো কি দিয়ে তৈরি, মেইনলি তারা হচ্ছে টিউবিউলিন জাতীয় পদার্থ দিয়ে, টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এই দুটো হবে, মায়োসিন কিন্তু আমাদের সাইটোস্কেলিটনের উপাদান নয়, তাহলে এই দুটো অপশনে মায়োসিন হচ্ছে, এটা হবে না। এছাড়াও অ্যাক্টিন এবং মাইক্রোটিউবিউল ছাড়াও কি থাকে, কিছু ইন্টারমিডিয়েট ফিলামেন্টস থাকে, এগুলো কম্পোনেন্টটাও কি, এগুলো প্রোটিন কম্পোনেন্ট দিয়ে তৈরি। এগুলো কিন্তু এরকম কোনো স্পেসিফিক নেই যে অ্যাক্টিন বা মাইক্রোটিউবিউল, টিউবিউলিন প্রোটিন দিয়ে, এগুলো প্রোটিন কম্পোনেন্ট দিয়েই তৈরি। এবং এইগুলো কি থাকছে, যে স্ট্রাকচার গুলো গঠন করে সেলের যে সাইটোস্কেলিটনটা, তার সাথে মাঝখানে মাঝখানে কি থাকে, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস গুলো থাকে। তাহলে অপশন কিন্তু বি এবং ডি দুটোই কারেক্ট হবে, কারণ এখানে যে দুটো অপশন আছে অ্যাক্টিন, মাইক্রোটিউবিউল, এগুলো কিন্তু আমরা ভুল বলতে পারি না, এই দুটো অপশন তো কারেক্ট। তাহলে এখানে যেহেতু অপশনটা আছে বি এবং ডি কারেক্ট। এই কোশ্চেনটা নিয়ে কিন্তু আগের বছর প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু যেহেতু এই অপশন দুটো তো ঠিক, এগুলো তো ভুল অপশন নয়, তাহলে আমরা এটাকে কারেক্ট বলবো। নেক্সট কি বলেছে, যে নিম্নলিখিত কোনগুলি আফিম জাতীয় মাদক দ্রব্য। আফিম বা এগুলোকেই বলা হয় কি ওপয়েডস জাতীয় যেগুলো ড্রাগ, তো এগুলো আমরা মেইনলি কোথা থেকে পাই, পপি সিড থেকে বা পোস্ত দানা থেকে এগুলোকে তৈরি করা হয়। তাহলে এই যে ড্রাগ গুলো আমাদের কি হয়, যে ডাক্তাররা প্রেসক্রাইব করে কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে মেইনলি আমাদের হচ্ছে কি যদি সিভিয়ার পেন থাকে, ভীষণ ব্যথা, সেই সমস্ত ক্ষেত্রে কি দেখা যায় এই যে ওপয়েডস জাতীয় ড্রাগ গুলো দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, যে এই ড্রাগ গুলোকে কোনো প্রেসক্রিপশন ছাড়াই নিজের মতো যারা প্রচুর পরিমাণে এগুলোকে খেতে থাকে, সেটা কি হচ্ছে নেশা তৈরি করে, তাই এগুলোকে বলা হচ্ছে কি মাদক দ্রব্য হিসেবে কাজ করে। উদাহরণ হচ্ছে কি ওপয়েডস বা আফিম জাতীয় যে ড্রাগ গুলো কি হবে, মরফিন এবং হেরোইন। হেরোইনটা আর কিছুই নয়, এটা হচ্ছে যে মরফিন থেকেই তৈরি হয়, এটা হচ্ছে কি ডাই অ্যাসিটাইল মরফিন বলে এই জন্যটাকে। শুধুমাত্র কি হয়, যে মরফিনের যা কম স্ট্রাকচার, তার সাথে অ্যাসিটাইলেশনের মাধ্যমে দুটো অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হয়েছে, তাই এটাকে বলা হয় কি ডাই অ্যাসিটাইল মরফিন। এছাড়াও হচ্ছে ওপয়েডস এর আরো আফিম জাতীয় ড্রাগের উদাহরণ আছে, এই তিনটে মেন মনে রাখতে হবে, একটা হচ্ছে মরফিন, হেরোইন এবং কোডেন। এছাড়া আছে এখানে যে অপশন গুলো আছে বারবিচুরেটস, বারবিচুরেটসটা কিন্তু আফিম জাতীয় নয়, এটা সিডেটিভ ড্রাগ হিসেবে কাজ করে। মানুষ যাদের ক্ষেত্রে ঘুম হয় না, তাদের ক্ষেত্রে কি হচ্ছে ঘুমের জন্য, যাতে ঘুম হয় সেই সমস্ত কারণে সিডেটিভ ড্রাগ হিসেবে বারবিচুরেটস দেওয়া হয়। এছাড়া হচ্ছে যেটা অপশনে এলএসডি, যেটা হচ্ছে লাইসার্জিক অ্যাসিড
ডাইইথাইল অ্যামাইডস। এই এলএসডির কিন্তু যে যাদের ক্ষেত্রে বিভিন্ন যে মেন্টাল ডিসঅর্ডার থাকে, মেন্টাল ইলনেস, সেই সমস্ত ক্ষেত্রে এই যে বারবিচুরেস, এলএসডি কিন্তু এগুলো ইউজ করা হয় ড্রাগগুলো। এই এলএসডির একটা কমন সাইড এফেক্ট, সেটা দিয়ে কোশ্চেন আসে কি হ্যালুসিনেশন তৈরি করে, তাহলে হ্যালুসিনেটিং ড্রাগও বলা হয় এই জন্য এলএসডি কে হ্যালুসিনেশন। হ্যালুসিনেটিং ড্রাগ যদি বলা হয় সেটা কি হবে এলএসডি। এর ফুল ফর্মটা মনে রাখতে হবে কি লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইডস। তাহলে এই হ্যালুসিনেশন মানে কি যে তার মনে হবে যে এই ড্রাগটা নিচ্ছে যে কোনো কিছু সামনে তার নেই, প্রেজেন্ট নেই, ধরলাম একটা মানুষ নেই কিন্তু তার মনে হবে যে কেউ একটা এখানে বসে আছে, সেই রকম মনে হতে পারে। কোনো একটা জিনিস এখানে নেই কিন্তু সেটা তার মনে হতে পারে যে সেখানে আছে। এই ধরনের যে কন্ডিশনটাকে কি বলা হয় হ্যালুসিনেশন। তাহলে এইগুলো মনে রাখতে হবে। নেক্সট তাহলে আমরা 2023 সালের পুরো কোশ্চেনটা সলভ করে নিলাম। আশা করছি তোমরা কোশ্চেন গুলো দেখে বুঝতে পারছো যে খুব একটা কঠিন কিন্তু কোশ্চেন নেই। তোমাদের তাহলে মেন কাজ কি, সব বারবার বলছি যে খুব ভালোভাবে যা পড়েছো তা রিভিশন করতে থাকো, কোশ্চেন সলভ করো এবং এক্সামের হলে খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা জানা কোশ্চেন, তোমাদের জানার মধ্যেই কোশ্চেন থাকবে, সেইগুলোকে ভালোভাবে অ্যাটেম্প করবে এবং যে ওএমআর সিটকে ফিল করবে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা গুরুত্বপূর্ণ যে তথ্য জেনপাস সম্পর্কে বা তার পরবর্তীতেও কাউন্সিলিং প্রসেস সম্পর্কে এবং এই যে 7 দিনের প্রিপারেশন টাইমে অলরেডি আমাদের কি ম্যারাথন ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো আশা করছি সবাই সেগুলো অ্যাটেন্ড করছো। এই ক্লাসগুলো দেখবে তোমরা এক্সাম দিয়ে এসে সবাই বলবে যে এই ক্লাসগুলো থেকে আমরা অনেক হেল্পফুল হয়েছি। নেক্সট তাহলে আমরা এই যে জেনপাস ইউজি 2016 সালের বায়োলজিতে কোশ্চেন গুলো আলোচনা করব। 2021 সাল থেকে কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর কোশ্চেন আছে, কিন্তু আগে 2016-17 সালে তখন কিন্তু এই ধরনের ক্যাটাগরি ভাগ থাকেনি। তখন শুধুমাত্র কি হচ্ছে আমাদের যে 50টা করে বায়োলজিতে কোশ্চেন থাকতো, যে মাল্টিপল চয়েস কোশ্চেন একটাই করে অ্যান্সার হতো এবং 50টা কোশ্চেন থাকতো। প্রথম কোশ্চেনে কি বলেছে যে টেন্ডনের অস্থি গঠনের মাধ্যমে যে অস্থি তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে কি বলতে চাইছে, আমরা কি জানি যে বোন তৈরি হয় মেনলি আমাদের যে জন্মের থেকে যখন বোন তৈরি হয় সেটা হচ্ছে কি প্রথমে আমাদের যে হাড় গঠন হয় সেটা কিন্তু টেন্ডনের মাধ্যমে হয় না। শুধুমাত্র কিছু কিছু স্পেশাল আছে যেগুলো এই যে সেসাময়েড অস্থি, সেটা কি হচ্ছে যে এই টেন্ডন মানে কি জানি মাসেল এবং বোনের মধ্যে যারা কানেক্ট করে তারা হচ্ছে কি এই মাসেল টু বোন কানেক্ট করে টেন্ডন। আরেকটা ছিল কি লিগামেন্ট কি করে বোন টু বোন কানেক্ট করে, তাহলে মাসেল টু বোন কানেক্ট করে টেন্ডন। সেগুলো এই টেন্ডন গুলোর অসিফিকেশন হয়, মানে এইগুলোর মধ্যে যে বোনের যে স্ট্রাকচার সেইগুলো গঠন হয় টেন্ডন থেকে যখন তৈরি হয়। প্রথমে টেন্ডন অবস্থায় ছিল, সেখান থেকে আস্তে আস্তে সেটা যখন বোন তৈরি করে সেই ধরনের অস্থিগুলোকে কি বলা হয় সেসাময়েড অস্থি। অপশন তাহলে কি হবে অপশন সি কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ যেখানে দেখা যায়, তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ উদ্ভিদের যেটা মেনলি আমাদের কি দেখা যায় যে রুটের ক্ষেত্রে, মূলে দেখা যায়। মূলের যদি আমরা এন্ডোডার্মিস দেখি, বাইরে আমরা দেখেছিলাম কি একটা এপিডার্মিস ছিল, এপিডার্মিসের পরে কি থাকছে কর্টেক্স লেয়ার থাকছে, তার ভেতরে থাকবে কি একদম, এটা যদি এপিডার্মিস হয় তার ভেতরে কি ছিল আমাদের হচ্ছে ক্যাম্বিয়াম গুলো ছিল, তারপরে হচ্ছে কর্টেক্স লেয়ার এবং আলটিমেটলি কি থাকছে এন্ডোডার্মিস, ভেতরের যে অন্তঃস্তক থাকে। এটা কোথায় পাবো, মূলের ক্ষেত্রে মেনলি পাওয়া যায়। তাহলে এন্ডোডার্মিস, সেই এন্ডোডার্মিস লেয়ারে কিছু দেখা যায় এই ধরনের স্পেশাল সেল দেখা যায়, সেগুলোকে কি বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে শুধুমাত্র এটা মনে রাখতে হবে এন্ডোডার্মিস লেয়ার বা অন্তঃস্তকে কিছু স্পেশাল সেল থাকে যেগুলো কি করছে আমাদের শুধুমাত্র মূলে প্রেজেন্ট থাকে, এটা কিন্তু কাণ্ডের ক্ষেত্রে ক্যাসপেরিয়ান স্ট্রিপ প্রেজেন্ট থাকে না। তাহলে এটা কি হবে অন্তঃস্তকে হবে, অপশন এ কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে লসিকা থেকে রক্ত আলাদা হয়। লসিকা মানে হচ্ছে কি লিম্ফের মধ্যে দিয়ে কি থাকছে, লিম্ফে আমরা মেন কম্পোনেন্টস জানি কি যে লিম্ফোসাইটস থাকবে বি এবং টি লিম্ফোসাইটস। তাহলে বি এবং টি লিম্ফোসাইটস এগুলো কি ডাব্লিউবিসির মধ্যেই পড়ে, ডাব্লিউবিসিরই তো একটা টাইপ হচ্ছে কি লিম্ফোসাইট। তাহলে লিম্ফের মধ্যে যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করে সেইখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে লিম্ফের মেন কম্পোনেন্টটাই হচ্ছে কি লিম্ফোসাইটস থাকছে। তাহলে এখানে পার্থক্যটা কি হবে, রক্তের মধ্যে বিভিন্ন রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা এবং
যে প্লেটলেটস প্লাজমা সমস্তটাই কি থাকছে ব্লাডের মধ্যে থাকছে। কিন্তু লসিকার ক্ষেত্রে কি দেখা যায় যে কোনো লোহিত রক্তকণিকা বা আরবিসি থাকে না, এবং ব্লাডের যে যতটা ডাব্লিউবিসির পরিমাণ তার থেকে কিন্তু লিম্ফে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি মেনলি কি হচ্ছে লিম্ফোসাইট, যদি পার্টিকুলারলি ডাব্লিউবিসির কোন পার্ট বলা হয় লিম্ফোসাইটস গুলো কি থাকে বেশি পরিমাণে থাকে, এটাই হচ্ছে মেন পার্থক্যটা। নেক্সট কি বলেছে যে নিচের কোনটি জাইলেম কলায় পাওয়া যায় না, তাহলে জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা এগুলো কি হচ্ছে উদ্ভিদের স্থায়ী কলা। উদ্ভিদের ক্ষেত্রে যে মূল থেকে যখন বিভিন্ন যে জল সংগ্রহ করছে মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস বললাম আমরা, সেগুলো কোথার থেকে পাবে মাটির থেকে গ্রহণ করছে। সে মাটির থেকে মূলের মাধ্যমে যখন কি হচ্ছে যে জল এবং বিভিন্ন যে এসেন্সিয়াল এলিমেন্টস গুলো গ্রহণ করার পরে সেগুলোকে কি করতে হবে উদ্ভিদের বিভিন্ন পাটে কাণ্ড ডাল পাতা সমস্ত জায়গায় কি করতে হবে সেটাকে ট্রান্সপোর্ট করতে হবে। সেটা কার মাধ্যমে হবে জাইলেমের মাধ্যমে। তাহলে জাইলেমের মাধ্যমে ট্রান্সপোর্টটা কি হয় সবসময় মনে রাখতে হবে রুট থেকে বডি পার্টস মানে প্ল্যান্ট বডিতে যাবে, প্ল্যান্ট বডি মানে এটা কি হচ্ছে নিচের দিক থেকে ওপরের দিকে ট্রান্সপোর্টটা হবে সবসময় জাইলেম কলার মাধ্যমে। জাইলেমের মেইন যে 4টে কম্পোনেন্টস হচ্ছে কি, একটা হচ্ছে ট্রাকিয়া বা ভেসেল যেটাকে বলা হয়, ট্রাকিয়াটাকে বলা হয় কি ভেসেল। এরপরে হচ্ছে যে ট্রাকিয়া বা ভেসেল, আরেকটা হচ্ছে কি ট্রাকিডস, নেক্সট হচ্ছে কি জাইলেম প্যারেনকাইমা, আর একটা হচ্ছে জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু থাকে। এই ট্রাকিয়া বা এটাকে কখনো ট্রাকিয়া নামেও থাকতে পারে বা ভেসেল থাকতে পারে। ট্রাকিডস জাইলেম হচ্ছে কি ফাইবার বা জাইলেম তন্তু। এই সমস্তগুলো কি হচ্ছে আমাদের নন লিভিং কম্পোনেন্টস, নন লিভিং। শুধুমাত্র এই যে জাইলেম প্যারেনকাইমা এটা হচ্ছে কি জীবিত বা লিভিং কম্পোনেন্টস। তাহলে জাইলেমের যদি 4টে কম্পোনেন্টস কি মেন মনে রাখতে হবে এখান থেকে ট্রাকিয়া ট্রাকিড জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। শুধুমাত্র যেটা সজীব কোষ জাইলেমের সেগুলো হবে কি এই জাইলেম প্যারেনকাইমাটা। তাহলে এখানে বলেছে কি নিচের কোনটি জাইলেমে পাওয়া যায় না, তাহলে জাইলেমে বললাম এই 4টে পাওয়া যায়, তা বাদ দিয়ে যেগুলো আছে সেটা কি হবে এই যে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল এগুলো কোথায় পাওয়া যায় ফ্লোয়েমের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা দেখবো এই জায়গাটা আমি দেখাচ্ছি। ফ্লোয়েমের ক্ষেত্রে জাইলেমের ক্ষেত্রে যেমন দেখলাম যে রুট থেকে কোথায় যাচ্ছে ওপরের দিকে বিভিন্ন বডি পার্টসে যাচ্ছে, ফ্লোয়েমের ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে কি আলাদা। ফ্লোয়েমের ক্ষেত্রে কি আমরা যে ফটোসিনথেসিসের মাধ্যমে কি দেখছি যে উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হচ্ছে সেটাকে কোথায় ট্রান্সপোর্ট করবে উদ্ভিদের বিভিন্ন পার্টে, মানে যে খাদ্যটা ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি হচ্ছে সেটা তো প্ল্যান্ট বডিতে পুরোটা এনার্জি সাপ্লাই করবে কে বিভিন্ন ফাংশনিং, কোথা থেকে সোর্স অফ এনার্জিটা এখান থেকে আসবে সেই পাতার থেকে কি করবে উদ্ভিদের মূল থেকে শুরু করে মূল কাণ্ড অন্যান্য অংশে সমস্ত জায়গায় কোথায় ছড়াবে এই ফ্লোয়েমের মাধ্যমে। তাহলে এটা কি হচ্ছে লিভ টু আদার বডি পার্টস। ওটার ক্ষেত্রে ছিল রুট থেকে বডি পার্টসে যাচ্ছে, এটার ক্ষেত্রে লিভ থেকে যাবে বডি পার্টস। সেম ভাবে জাইলেমের 4টা কম্পোনেন্ট ছিল, ফ্লোয়েমেরও কি হবে 4টে কম্পোনেন্টস। ফ্লোয়েমের 4টে কম্পোনেন্টস একটা হচ্ছে যে সিভ টিউব সেলস, সিভ টিউব সেলস বা সিভ কোষ বলা হয় অনেক সময়, তার সাথে হচ্ছে যে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেলস। নেক্সট হচ্ছে কি যে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। ওটার ক্ষেত্রে আমরা যেমন লিভিং নন লিভিং দেখেছিলাম, এক্ষেত্রে কি দেখবো ফ্লোয়েম ফাইবারটা যে নন লিভিং, বাকি সমস্তগুলোই কি হবে ফ্লোয়েমের ক্ষেত্রে এগুলো সজীব কোষ হবে। সিভ টিউব সেল কম্পেনিয়ন সেল ফ্লোয়েম প্যারেনকাইমা সমস্তগুলোই কি হবে লিভিং টিস্যু। এই জিনিসটা হলো। নেক্সট কি বলেছে যে গ্লুকোনিওজেনেসিসে কি হয়, গ্লুকোনিওজেনেসিসে দেখা যায় যে গ্লুকোজ তৈরি হচ্ছে বিভিন্ন অশর্করা জাতীয় পদার্থ থেকে। তাহলে বডিতে যখন আমাদের শর্করা এনার্জি সোর্স হিসেবে কাজ করতে পারে না, ধরলাম যে কেউ অনেকদিন ধরে উপোসে আছে কিছু খাবার খায়নি বা যে কোনো কারণে হতে পারে, যদি বডিতে আমাদের যে শর্করা থেকে এনার্জি সাপ্লাই করতে না পারে, শর্করাটা যদি আমাদের যে বডির যে এটিপি প্রোডাকশনের জন্য মেটাবলিজম হয়ে কি হচ্ছে মানে সুগার বা শর্করার মেটাবলিজমের মাধ্যমে কি হয় এনার্জি তৈরি হয়, সেটা যদি না হতে পারে তখন কি দেখা যায় যে প্রোটিন মানে হচ্ছে কি অ্যামিনো অ্যাসিডস বা ফ্যাটি অ্যাসিডস ফ্যাট এই সমস্ত জাতীয় দ্রব্যগুলোর থেকে কি হবে তখন গ্লুকোজ ফর্মেশন হবে। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এরপরে বাকি অপশনগুলোর নামগুলো আমরা জেনে রাখবো কাকে বলে, যে গ্লুকোজ পরিবর্তিত হয় গ্লাইকোজেনে, এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন ফর্মেশন হচ্ছে তাই নামটা হয়ে যাচ্ছে কি গ্লাইকোজেনেসিস।
নেক্সট হচ্ছে গ্লাইকোজেন পরিবর্তিত হয় গ্লুকোজে, সেটাকে কি বলা হবে, গ্লাইকোজেনটা ভাঙছে গ্লুকোজ তৈরি করছে, মানে কি গ্লাইকোলাইসিস করছে, ভেঙে দিচ্ছে। সেম ভাবে শর্করা পরিবর্তিত হয় স্নেহ পদার্থে, তার মানে কি যেটাতে পরিবর্তিত হচ্ছে তার নাম, এবং যদি তৈরি হয় তাহলে সেটা হবে জেনেসিস, যদি ভেঙে যায় তাহলে সেটা হবে কি লাইসিস। তাহলে এখানে শর্করা পরিবর্তিত হয়ে স্নেহ পদার্থে রূপান্তরিত হচ্ছে, মানে কি এটা হবে লাইপোজেনেসিস। লিপিড জাতীয় পদার্থে পরিণত হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে লাইপোজেনেসিস। সেম ভাবে যদি বলা হতো স্নেহ পদার্থ ভেঙে শর্করা পরিবর্তিত হয় তাহলে কি হবে, লাইপোলাইসিস হবে। নেক্সট কি বলেছে যে নিচের কোনটি নাইট্রিফিকেশনে যুক্ত নয়। তাহলে নাইট্রিফিকেশন মানে কি, যে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন জাতীয় যৌগতে রূপান্তরিত হবে, অ্যামোনিয়া প্রেজেন্ট থাকছে, সেই অ্যামোনিয়া থেকে কি করবে N2 জাতীয় যৌগতে পরিণত করবে, সেটা হতে পারে নাইট্রেটস, হতে পারে নাইট্রাইটস, হতে পারে মেইনলি প্রথমে অ্যামোনিয়া থেকে কি করে নাইট্রাইটস তৈরি করে, সেখান থেকে নাইট্রাইটস থেকে নাইট্রেট। তাহলে এই যে নাইট্রিফাইং N2 করে না, নাইট্রোজেন জাতীয় যৌগ তৈরি করে, N2 containing or N2 containing compounds এ পরিণত করে। তাহলে এই যে ঘটনাটাকে কি বলা হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনে হেল্প করে কারা কারা, নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোসোকক্কাস, এই সমস্তগুলোই কিন্তু অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন জাতীয় যৌগতে পরিবর্তন করে। কিন্তু এই যে অপশনটা থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স বলা হয়, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্সের কাজ কি হচ্ছে, ডিনাইট্রিফিকেশনে হেল্প করে। এই যে নাইট্রেট জাতীয় যৌগগুলো, NO3 জাতীয় যৌগ বলতে পারি, এই সমস্তগুলোর থেকে কি করবে যে মুক্ত নাইট্রোজেনের পরিবেশের মধ্যে কি করবে, যে মুক্ত নাইট্রোজেনে পরিবর্তন করছে। তাহলে বিভিন্ন যত নাইট্রোজেন জাতীয় ঘটিত যৌগগুলো আছে সেখান থেকে কি করবে, ডিনাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে পরিবেশের মধ্যে যে মুক্ত নাইট্রোজেন প্রেজেন্ট আছে, এরকম অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বিভিন্ন গ্যাসগুলো আছে, সেরকম কি আছে পরিবেশের মধ্যে মুক্ত নাইট্রোজেনও প্রেজেন্ট আছে। সেই যে নাইট্রেট জাতীয় যৌগগুলো থেকে যখন N2 উৎপাদন হচ্ছে, সেই ঘটনাটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। সেটার উদাহরণ কি হবে, থায়োব্যাসিলাস। তাহলে এখানে বলেছে নাইট্রিফিকেশনে যুক্ত নয়, তার মানে কি অপশন কোনটা হয়ে যাচ্ছে, ডি কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে যে ফ্যাটের অবদ্রবণ কার দ্বারা তৈরি হয়। ফ্যাটের অবদ্রবণ বা এটাকে বলা হচ্ছে কি ফ্যাটের ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন কিসের মাধ্যমে, পিত্ত লবণের মাধ্যমে। তাহলে লিভার থেকে সিনথেসিস হয়, মেনলি যকৃৎ থেকে সিনথেসিস হয়, তৈরি হয় পিত্ত লবণগুলো, সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, এই ধরনের যে পিত্ত লবণগুলো আছে তারা কি করে, যে আমরা খাবারের মধ্যে বিভিন্ন যে ফ্যাট জাতীয় খাবারগুলো খাচ্ছি সেগুলোকে কি করবে, যখনই সেটা আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যাচ্ছে, এই পিত্ত লবণগুলো কি করবে, সেটাকে ছোট ছোট পার্টে ভেঙে দিচ্ছে। যদি সেগুলোকে পুরো একটা বিগ মলিকুলার ওয়েট আছে সম্পূর্ণ ফ্যাটটাকে, সেটাকে ছোট ছোট ফ্যাটের মলিকুলসে ভাঙবে, সেখান থেকে কি করবে পরবর্তীতে যাতে সহজে ডাইজেস্ট করতে পারে সেই ফ্যাটটাকে। ফ্যাটের ডাইজেশনের মাধ্যমে আমরা কি জানি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হয়। তাহলে তার আগের ধাপে ফ্যাটের অবদ্রবণ তৈরি করবে, মানে কি যে সমস্ত খাবারের মাধ্যমে আমরা যে ডায়েটের মাধ্যমে যে সমস্ত লিপিড গুলো আমাদের ইনটেক হচ্ছে সেগুলোকে কি করবে স্মল ইন্টেস্টাইনে গিয়ে বা ক্ষুদ্রান্তে গিয়ে সেগুলোকে ছোট ছোট পার্টে তৈরি করবে। সেই কাজটা হচ্ছে কার মাধ্যমে, পিত্ত লবণের মাধ্যমে। নেক্সট কি বলেছে যে নিচের কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়া অক্সিজেন উৎপাদন করে না। তাহলে আমরা মেন কি জানি যে উদ্ভিদের ক্ষেত্রে বা বিভিন্ন যেগুলো অটোট্রপিক অর্গানিজম আছে তাদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ একটা গুরুত্বপূর্ণ কাজ করে। সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয়, অক্সিজেন উৎপন্ন করে। কিন্তু যারা হচ্ছে আমাদের যে গ্রিন সালফার ব্যাকটেরিয়া, যারা সালফার ব্যাকটেরিয়ারা কিন্তু যে অক্সিজেন সালোক সংশ্লেষ প্রক্রিয়া তারা অক্সিজেন তৈরি করবে না। সালোক সংশ্লেষ প্রক্রিয়া তাদের ক্ষেত্রে হবে, কিন্তু তারা কি করে, যেরকম অন্যান্য উদ্ভিদদের ক্ষেত্রে আমরা কি দেখি যে CO2টাকে অ্যাজ এ সোর্স হিসেবে কাজে লাগায় এবং সালোক সংশ্লেষের মাধ্যমে কি করে তারা খাদ্য তৈরি করে এবং যে বাই প্রোডাক্ট হিসেবে পরিবেশের মধ্যে কি অক্সিজেন মুক্ত করে। কিন্তু এই গ্রিন সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখা যাবে, তাদের এই যে CO2-র বদলে প্রথম যে কম্পাউন্ডটা যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটা হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড। সেই হাইড্রোজেন সালফাইড থেকে তারা বাই প্রোডাক্ট হিসেবে সালফার মুক্ত করে। তাহলে সালফার প্রোডিউসিং নামটাই ওখান থেকে আসছে কি গ্রিন সালফার ব্যাকটেরিয়া। তারা হচ্ছে কি যে অক্সিজেন উৎপাদন করে না, তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করবে সালফার উৎপাদন। এরকমই একটা গ্রিন সালফার ব্যাকটেরিয়ার উদাহরণ হবে কি রোডোস্পাইরিলাম। তাহলে অপশন এ কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে যুক্ত পরাগধানী পুংকেশর পাওয়া যায়। তাহলে এইটা কিন্তু আমাদের কোথা থেকে আসছে, যে প্ল্যান্ট মরফোলজি চ্যাপ্টার থেকে, ফুলের যে স্ট্রাকচার আছে। তাহলে আমরা যদি পরাগধানী স্ট্রাকচার দেখি, তাহলে অ্যান্ড্রোসিয়াম বা পরাগ
রেণু, যেটাকে বলা হচ্ছে পরাগ রেণু, পরাগ রেণু নয়, একটা হচ্ছে কি পুংদণ্ড এবং একটা হচ্ছে পুংধানী, যেটা হচ্ছে পুংকেশর চক্রের স্ট্রাকচার। তাহলে এক্ষেত্রে কি দেখা যাবে, যেখানে বলা হচ্ছে কি যে যুক্ত পরাগ ধানী, মানে অ্যান্থার পার্টটা পরাগ ধানীটা কি হচ্ছে একসাথে যুক্ত থাকছে, কিন্তু তাদের আলাদা আলাদা এই যে ফিলামেন্ট বা পুংদণ্ডটা আলাদা আলাদা থাকছে, শুধুমাত্র কি হবে এই যে অ্যান্থার পার্ট গুলো বা পরাগ ধানীটা এভাবে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে ঘটনাটাকে বলা হয় কি, এই ধরনের স্ট্রাকচারটা যাদের ক্ষেত্রে এরকম অ্যান্থার পার্ট গুলো যুক্ত হয়ে যায়, এটাকে বলা হয় সিনজেনেসিয়াস। সিনজেনেসাস, এই সিনজেনেসিয়াস দেখা যায় মেইনলি আমাদের ক্ষেত্রে এই অ্যাস্টারেসি ফ্যামিলিতে যে সমস্ত ফুলগুলো আছে। উদাহরণ মনে রাখতে হবে কি, অ্যাস্টারেসি ফ্যামিলিতে সানফ্লাওয়ার বা সূর্যমুখীর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের স্ট্রাকচার দেখতে পাই। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখতে হবে কি যুক্ত পরাগ ধানী বলেছে, শুধুমাত্র এই যে অ্যান্থার পার্ট গুলো যুক্ত থাকছে, এই ঘটনাকে বলা হয় সিনজেনেসিয়াস। সানফ্লাওয়ারের ক্ষেত্রে দেখতে পাবো অ্যাস্টারেসি ফ্যামিলি মনে রাখতে হবে। আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের মালভেসি ফ্যামিলিতে দেখা যায়, সেটা হচ্ছে কি এই যে পুংদণ্ডগুলো একসাথে যুক্ত হয়ে গেছে, পুংদণ্ডগুলো একসাথে যুক্ত হয়ে কি তৈরি করেছে, মানে কি এটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে অ্যান্থার গুলো আলাদা থাকছে, কিন্তু এই পুংদণ্ডগুলো একসাথে যুক্ত হয়ে একটাই গঠন তৈরি করছে। এই ধরনের এই পুংদণ্ডগুলো একসাথে যুক্ত হয়ে গেছে, যেমন আমরা জবা ফুলের ক্ষেত্রে দেখি, হিবিস্কাসের ক্ষেত্রে এই ধরনেরটা দেখি, হিবিস্কাসের ক্ষেত্রে। মালভেসিতেও দেখা যায়, মেইনলি হিবিস্কাসে আমরা একটা কমন উদাহরণ মনে রাখবো কি, এটা হচ্ছে কি মোনো অ্যাডেলফাসের উদাহরণ, মোনো অ্যাডেলফাস। এগুলো তোমাদের এতটা ডিটেলসে পড়তে হবে না, আগে এই টাইপসের কোশ্চেন গুলো আসতো, কিন্তু এখন ইদানিং কিন্তু এই ধরনের কোশ্চেন খুব একটা আসছে না। হিবিস্কাস বা জবা ফুলের ক্ষেত্রে কি দেখা যায় যে মোনো অ্যাডেলফাস স্ট্রাকচার, মানে কি পুরো পুংদণ্ডটা এরকম একটা মোটা স্ট্রাকচার গঠন করে, সবগুলো একসাথে যুক্ত হয়ে, আর আলাদা আলাদা কি থাকছে যে অ্যান্থার গুলো আলাদা আলাদা থাকে। এই ধরনের স্ট্রাকচার আমরা জবা ফুলের ক্ষেত্রে যদি দেখি এরকম দেখতে পাই হিবিস্কাস। এটা এই কন্ডিশনটাকে কি বলা হচ্ছে মোনো অ্যাডেলফাস। নেক্সট কি বলেছে, মিমোসা উদ্ভিদের পত্র সঞ্চালনকে বলা হয়। মিমোসা মানে কি হচ্ছে, যেটা আমরা বলি লজ্জাবতী। লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে কি দেখি পাতাতে একটুখানি হাত দিলেই সেটা পুরো একদম কুঁকড়ে যায়, এই ধরনের পত্র সঞ্চালনকে কি বলা হচ্ছে স্পর্শ ব্যাপ্তি। তাহলে মিমোসা মনে রাখতে হবে, অনেকে মিমোসা দেখলেই বুঝতে পারবে না, এটা আর কিছুই না, লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখি স্পর্শ ব্যাপ্তি চলন দেখা যায়। নেক্সট কি বলেছে যে উৎসেচক গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে তা হলো, তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কোন ধাপে তৈরি হয়, গ্লাইকোলাইসিস শেষের প্রথম ধাপটাই আমাদের কি ছিল, গ্লাইকোলাইসিস সাইকেলটা যদি আমরা দেখি প্রথম ধাপে কি তৈরি হচ্ছিল, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট মানে কি এই যে 6 নম্বর যে কার্বনটা আছে সেখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এইখানে কি হবে, একটা এটিপি কে কাজে লাগানো হচ্ছে, এটিপি কে কাজে লাগিয়ে এডিপি মুক্ত করছে, এবং যে ফসফেট গ্রুপটা সেটা গ্লুকোজের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছে। এখানে যে এনজাইমটা লাগে সেটার নাম মনে রাখতে হবে হেক্সোকাইনেজ এনজাইম। তাহলে অপশন কি হবে বি কারেক্ট, হেক্সোকাইনেজ এনজাইমের মাধ্যমে কি হয় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। এই গ্লাইকোলাইসিস সাইকেলটা কিন্তু একবার সবাই দেখে নেবে, মেন হচ্ছে যে কয়েকটা ধাপ, প্রথম দিক থেকে 3টে ধাপ এবং লাস্টের ধাপটা কি তৈরি হচ্ছে এই জায়গাটা, এবং কিছু এনজাইমের নাম আছে এখানে গুরুত্বপূর্ণ, সেগুলো একবার দেখে রাখতে হবে। নেক্সট কি বলেছে যে রুগেট কোষ দেখা যায়, এই কোশ্চেনটা কিন্তু আমি বাদ দিচ্ছি, কারণ এটা হচ্ছে কি আমার মনে হচ্ছে এই কোশ্চেনে কিছু একটা ভুল আছে। মেইনলি এই যে রুগেট কোষ যেগুলো আমরা স্টমাকে দেখতে পাই, স্টমাক এবং যে অন্ত্রের মধ্যে রুগে আমরা পড়েছিলাম কি এরকম হচ্ছে কি ফোল্ডিং তৈরি হয়, এগুলো আমরা মেইনলি কোথায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যেই পাওয়া যায়। এখানে যে অপশন গুলো আছে আমার এগুলো একটাও কারেক্ট মনে হচ্ছে না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কিন্তু এটা আমি এখানে বাদ রাখলাম। এটা মেইনলি যদি তোমাদের অপশনে থাকে স্টমাকের ক্ষেত্রে বা পাকস্থলী এবং যে জিআই ট্র্যাক্টের মধ্যে যা অর্গান আছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত, এক্ষেত্রে কিন্তু মেইনলি ক্ষুদ্রান্ত এবং পাকস্থলীতে কি রুগেট কোষগুলো পাওয়া যায়। নেক্সট কি বলেছে যে একটি নির্দিষ্ট প্রজাতির সম্পর্কিত আলোচনাকে বলে, তাহলে নির্দিষ্ট প্রজাতি একটা স্পেসিফিক প্রজাতিকে নিয়ে যদি কথা বলা হয় সেই ধরনের যে আলোচনাকে কি বলা হয় অটিকোলজি বলা হয়। অটিকোলজি মানে কি একটা পপুলেশন, একটা নির্দিষ্ট জায়গায় আমরা কি জানি ধরলাম যে এখানকার মানুষের পপুলেশন নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে একটা নির্দিষ্ট প্রজাতি মানুষের ক্ষেত্রে সেটা হতে পারে যে একটা নির্দিষ্ট প্রজাতির একটাই মাত্র জীবকে নিয়ে আলোচনা করা হচ্ছে, বা একটা পুরো জীবের পপুলেশনকে নিয়ে আলোচনা করা হচ্ছে,
কিন্তু পপুলেশন মানে কি প্রজাতিটা সেইখানে সেটাকে বলা হবে কি অড ইকোলজি। আর সিন ইকোলজি কি মানে একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে কি থাকবে অসংখ্য পপুলেশন থাকবে, অসংখ্য জীব থাকবে, সমস্তগুলো একটা পুরো ইকোসিস্টেম নিয়ে যখন আলোচনা করা হবে মানে কি একটা পার্টিকুলার ভৌগোলিক অঞ্চলের মধ্যে অসংখ্য পপুলেশন আছে, সেই সমস্ত পপুলেশনকে নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে ইকোলজি, সেই ভাগটাকে বলা হয় কি সিন ইকোলজি। নেক্সট কি বলেছে যে পর্ণকাণ্ড হলো, পর্ণকাণ্ড বা এটাকেই বলা হয় কি ফাইলোক্লেড। এটা অনেকেই ভুল করবে, এটা পাতার রূপান্তর কিন্তু নয়, এটা হচ্ছে কি কাণ্ডের রূপান্তর। তাহলে যারা জেরোফাইটিক উদ্ভিদ বা মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় মেনলি হচ্ছে ওপানসিয়া, ক্যাকটাস, ওপানসিয়া মানে কি হচ্ছে ফণিমনসা, ক্যাকটাস, এই সমস্ত উদ্ভিদদের ক্ষেত্রে কি দেখা যায় যে তাদের যে পাতাটা ওই যে মরু অঞ্চলে বসবাসের জন্য তাদেরকে কি করতে হয়, তাদের মধ্যে কিছু অভিযোজনগত পরিবর্তন আনতে হয়, তখন তাদের পাতাটা কিসে পরিণত হয়, পত্রকণ্টকে পরিণত হয়। এবং কাণ্ডের যে অংশটা সেই কাণ্ডটা কি হচ্ছে পাতার মতো একটা স্ট্রাকচার নেই, এবং এই কাণ্ডটাই কি হচ্ছে যে ফটোসিনথেসিসে টেক পার্ট করে। তাহলে সেই ধরনের যে কাণ্ডকে কি বলা হয়, পর্ণকাণ্ড বলা হয়। এটা কখনোই কিন্তু পাতার রূপান্তর নয়। ওপানসিয়ার ক্ষেত্রে যে পত্র কণ্টক দেখা যায় সেটা পাতার রূপান্তর, কিন্তু যে ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড তৈরি হচ্ছে পাতার মতো দেখতে চ্যাপ্টা একটা স্ট্রাকচার তৈরি হয়, সেটা কিন্তু কাণ্ডেরই পার্ট। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উচেরেরিয়া ব্র্যাঙ্কপটির অন্তর্বর্তী বাহক রূপে কাজ করে। উচেরেরিয়া ব্র্যাঙ্কপটি আমরা কি জানি যে ফাইলেরিয়াসিসের জন্য দায়ী, ফাইলেরিয়াসিস। তো ফাইলেরিয়াসিস যে রোগটার সংক্রমণের জীবাণুটার নাম কি উচেরেরিয়া ব্র্যাঙ্কপটি। তাহলে এটা কার মাধ্যমে স্থানান্তরিত হয় বা ভেক্টর হিসেবে কি কাজ করে, যেরকম ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম ভেক্টর ছিল ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, সেম ভাবে উচেরেরিয়ার ক্ষেত্রে কি দেখবো তাদের যেটা বাহক হিসেবে বা ভেক্টর হিসেবে কাজ করবে কি কিউলেক্স মসকিউটো, স্ত্রী ফিমেল কিউলেক্স মসকিউটো। সেম ভাবে এডিসটা কার ক্ষেত্রে হবে, ডেঙ্গুর ক্ষেত্রে, ডেঙ্গুর যে রোগ জীবাণু ট্রান্সফার করে ভেক্টর হিসেবে কে কাজ করে, এডিস ইজিপ্টি। নেক্সট কি বলেছে যে নেক্সট কোশ্চেন দেখে নি যে রাইবোজোম যে উপাদান দ্বারা গঠিত তা হলো রাইবোজোম। এখানে 16 একটা কোশ্চেন মিস হয়েছে, হ্যাঁ 16 কোশ্চেনটা কিছু ছিল না, ক্লাইনফিল্টার সিনড্রোম নিয়েছিল। ক্লাইনফিল্টার সিনড্রোমটা আগেই বলেছি, ক্লাইনফিল্টার সিনড্রোমটা হচ্ছে কি XXY। তাহলে পুরুষদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা হয় সেটাকে বলা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম। এই কোশ্চেনটা এখানে মিস গেছে। নেক্সট কি বলেছে যে 17 কোশ্চেনটা যে রাইবোজোমের যে উপাদান দ্বারা গঠিত তা হলো, রাইবোজোমের ক্ষেত্রে আমরা আগেই পড়েছিলাম কি ডিএনএ থাকে না, ডিএনএ নেই যখন এটা কি দিয়ে তৈরি, মেনলি হচ্ছে আমাদের যে রাইবোজোমার কি থাকে, রাইবোজ শর্করা থাকবে, আরএনএ স্ট্রাকচার ডিএনএ এর ক্ষেত্রে কি থাকে ডিঅক্সি রাইবোজ সুগার, আর রাইবোজ সুগার থাকবে কার ক্ষেত্রে, আরএনএ এর ক্ষেত্রে। এছাড়াও কি থাকবে রাইবোজোমাল যে আরএনএ থাকবে এবং প্রোটিন দিয়ে তৈরি। রাইবোজোমকে আমরা কি বলি, প্রোটিন ফ্যাক্টরি বলি। প্রোটিন ফ্যাক্টরি, এখানে প্রোটিন সিনথেসিসের সমস্ত ফাংশনটা কোথায় হয়, রাইবোজোমের মধ্যে। তার রাইবোজোমের গঠনগত স্ট্রাকচারে যদি বলা হয় কি থাকবে, রাইবোজ শর্করা থাকবে, আরএনএ এবং প্রোটিন। নেক্সট কি বলেছে যে ফাইলট পাওয়া যায়, এই ফাইলটটাও হচ্ছে কি জেরোফাইটিক উদ্ভিদদের ক্ষেত্রে বা মরুজ উদ্ভিদদের ক্ষেত্রে পাওয়া যাবে। এদের ক্ষেত্রে কি দেখা যায় যে পত্রবিন্ত পার্টটা আছে, এদের ক্ষেত্রে এই পার্টটা রূপান্তরিত হবে যাতে যে বাষ্পীভবনের পরিমাণটা, বাষ্পমোচনটা যাতে না হয়, কি দেখা যাচ্ছে এই যে ফাইলোক্ল্যাড যেটা দেখলাম পর্ণকাণ্ড বা পাতার যে অংশগুলো থাকছে সেখানে কি দেখা যাবে যে একটা কিউটিকল, পুরো কিউটিক্যালের লেয়ার যুক্ত হয়ে যায়, কিউটিকল দিয়ে একটা লেয়ার তৈরি করে যাতে বাষ্পমোচন না হয়, সেই সমস্ত এইটাকে বলা হচ্ছে কি ফাইলয়েড। এই যে কিউটিকল জাতীয় পদার্থগুলো পাতার মধ্যে এবং কাণ্ডের ওপরের অংশটাকে বাষ্পমোচন রোধ করার জন্য তাদের এই যে অভিযোজনগত পরিবর্তনটা হয় সেটাকে বলা হচ্ছে ফাইলন। নেক্সট কি বলেছে যে ডারউইন রচিত অরিজিন অফ স্পিসিস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ডারউইন রচিত যে অরিজিন অফ স্পিসিস, এখানেই কি হচ্ছে যে তার যে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব, বিভিন্ন যে পূর্ববর্তী প্রজন্ম মানে কোনো একটা তাদের যে পূর্বপুরুষ থেকে কিভাবে মানে জীবের উৎপত্তি ঘটেছে, সেখানে ডারউইনের যে পুরোপুরি তত্ত্বটা এই বইয়ের মধ্যে প্রকাশ পায়। সালটা কত মনে রাখতে হবে, 1859-এ। অপশন তাহলে কি হবে, অপশন এ। নেক্সট কি বলেছে যে নিচের কোন ভাইরাসটি আবরণযুক্ত। ভাইরাসের মেইনলি হচ্ছে কি যে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ হতে পারে বা আরএনএ হতে পারে।
এখানে ধরলাম জেনেটিক মেটেরিয়াল আছে, তার বাইরে কি থাকবে যে সেল মেমব্রেন। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় তারা এরকম একটা লেয়ার তৈরি করে, ইনভ্যালাপ, সেটা হচ্ছে কি লিপিড দিয়ে তৈরি, সেই লিপিড এনভ্যালাপ তৈরি করে, সেটা আমরা মেনলি দেখতে পাবো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে। যে কোভিড ভাইরাস আমরা সবাই শুনেছি, কোভিড হয়েছে 2020-21 সালটা, এই যে কোভিড ভাইরাস, করোনা ভাইরাস, এটা কি হচ্ছে একটা এনভেলপ ভাইরাসের উদাহরণ। তাহলে ইনফ্লুয়েঞ্জা হবে, কোভিড হবে, এই সমস্তগুলো। বাকি এই ভাইরাসগুলো কিন্তু তাদের বাইরে এরকম একটা আলাদা করে এই যে লিপিড লেয়ার কিন্তু থাকে না। নেক্সট কি বলেছে যে রসালো মরুজ উদ্ভিদের ক্ষেত্রে রাতে ম্যালিক অ্যাসিড জমা হয়, CO2 বিপাকের এই প্রক্রিয়াকে বলে। তাহলে যে উদ্ভিদ, মরুজ উদ্ভিদ বা এগুলোকে কি বলা হয়, ক্যাম্প প্ল্যান্ট বা C4 প্ল্যান্ট, এদের ক্ষেত্রে কিছু এই যে বিপাক প্রক্রিয়া বা তাদের যে ফটোসিনথেসিস, এটার জন্য কিছু পরিবর্তন দেখা যায় C4 প্ল্যান্ট। এদের ক্ষেত্রে দেখা যাবে যেহেতু ওখানকার মরুজ যে এনভায়রনমেন্ট, সেখানে হাই টেম্পারেচার, একটা দিনের বেলাতে এত টেম্পারেচার, তারা যদি এই পরিবর্তনটা না করতো তাহলে তাদের ক্ষেত্রে এত বাষ্পমোচন হতো, সেই গাছগুলো মারা যেত, উদ্ভিদগুলো মারা যেত। তাহলে এই ক্যাম্প প্ল্যান্টের ক্ষেত্রে কি দেখা যায়, মরুজ উদ্ভিদের ক্ষেত্রে তারা দিনের বেলায় যে পত্ররন্ধ্র বা স্টোমাটাটাকে ক্লোজ করে রাখে, এটা হচ্ছে কি তাদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক। ডে টাইমে তারা কি করবে, দিনের বেলা যখন টেম্পারেচার অনেক বেশি, তখন কি করবে, পত্ররন্ধ্রগুলো বন্ধ থাকে যাতে বাষ্পমোচন না হয়। তাহলে যদি পত্ররন্ধ্র বন্ধ থাকে তাহলে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের মধ্যে আসতে পারবে না পরিবেশ থেকে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি দেখা যাবে, রাত্রেবেলা যখন টেম্পারেচার অনেক কমে যাচ্ছে, নাইটে তারা কি করবে, স্টোমাটা ওপেন হবে এবং তারা কি করবে, এই যে কার্বন ডাইঅক্সাইড এটাকে শোষণ করছে। যখনই স্টোমাটা ওপেন হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, এই কার্বন ডাইঅক্সাইডটাকে তখন শোষণ করে তারা কি করবে, যে 4 কার্বন যুক্ত এই যে ম্যালিক অ্যাসিড বা ম্যালেটে পরিণত করে রেখে দেয়। রাত্রিবেলায় তারা কি করবে, এই যে যখনই স্টোমাটা ওপেন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হওয়ার ফলে সেটাকে কি করছে, যে 4 কার্বন যুক্ত ম্যালিক অ্যাসিডে ট্রান্সফর্ম করে এবং সেটাকে জমা রাখে। এরপর দিনের বেলায় কি দেখা যাবে, যখনই হচ্ছে স্টোমাটা ক্লোজ হয়ে গেল, আর CO2 প্রবেশ করতে পারছে না, এই যে ম্যালিক অ্যাসিডটা আবার কি করবে, ম্যালিক অ্যাসিডটা যে মেসোফিল কলায় যেখানে আমাদের ফটোসিনথেসিস হবে, সেটা CO2 তে পরিণত হচ্ছে এবং সেখান থেকে পরবর্তীতে কি করবে, CO2 থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয়, আমাদের যে উদ্ভিদের খাদ্যদ্রব্য তৈরি করবে এবং অক্সিজেন বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। এই যে সাইকেলটা বা এই যে প্রসেসটাকে কি বলা হয়, ক্রাসুলেচিও অম্ল বিপাক বা ক্রাসুলেচিও অ্যাসিড মেটাবলিজম বলা হয়। তাহলে এইটা কিন্তু স্পেশালি আমরা এই যে ক্যাম্প প্ল্যান্টস বা C4 জাতীয় যে উদ্ভিদগুলো, মরুজ উদ্ভিদের ক্ষেত্রে এরকম দেখতে পাবো। নেক্সট কোশ্চেনটা তাহলে দেখে নি 24-এ, তার আগে এখানে দুটো কোশ্চেন বাদ পড়েছে, 21-এর করলাম আমরা, হ্যাঁ, তারপর 22 আর 23-এর কোশ্চেন। 22-এর কোশ্চেনটাতে ছিল যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, সেটা আমরা সবাই জানি কি হবে, 5ই জুন, এই তারিখে কি হয়, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আর 23-এর কোশ্চেনটাতে ছিল যে কোন ব্যাকটেরিয়াকে কমার্শিয়াল ভাবে বা বাণিজ্যিক ভাবে বায়ো পেস্টিসাইডস তৈরি করার জন্য কাজে লাগানো হয়। বায়ো পেস্টিসাইডস বা বায়ো ইনসেকটিসাইডস, এটা আমরা কোথায় পড়েছিলাম, বায়োটেকনোলজির চ্যাপ্টারে। বায়ো পেস্টিসাইডস হিসেবে কাজ করে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এই যে ব্যাকটেরিয়াটা কিন্তু বায়োটেকনোলজির ক্ষেত্রে অনেক কাজে, কিন্তু যেমন বিটি ক্রপ, যত সমস্ত বিটি ক্রপ গুলো তৈরি হচ্ছে কি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের জিন থেকে, এবং বায়ো পেস্টিসাইডস হিসেবে এটা কাজ করে। নেক্সট তাহলে 24-এর কোশ্চেনটা দেখে নি, কি বলেছে যে নিচের উৎসেচকগুলির মধ্যে কোনটি ডিএনএ সংশ্লেষের সময় ওকাজাকি খণ্ডকগুলিকে যুক্ত করতে সাহায্য করে। 2023 সালেও কিন্তু এই ওকাজাকি খণ্ডক থেকে কোশ্চেন এসছে, আমরা দেখলাম। তাহলে আমরা প্রথমেই আমি বলেছি যে ডিরেক্ট কোশ্চেনটা না এলেও ওই জিনিসটা যদি পড়ো, এখান থেকে ডিরেক্ট ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসছে। তাহলে এটা কি হবে, ডিএনএ লাইগেজ এনজাইমকে কি বলা হয়, মলিকুলার গ্লু বলা হয়, যাতে হচ্ছে এই যে ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হচ্ছে। আবার সেম ভাবে যখন আমরা বায়োটেকনোলজির ক্ষেত্রে জিনগুলোকে পার্টিকুলার জায়গাতে জিনটাকে কাটা হচ্ছে এবং প্লাজমিড ভেক্টরের সাথে যুক্ত করা হবে, সেটা কার মাধ্যমে, ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে কি হচ্ছে, প্লাজমিড ডিএনএ এর সাথে আমাদের যেটা জিন অফ চয়েস যেখানে আছে, সেই ডিএনএটাকে যুক্ত করছে কিসের মাধ্যমে, এই ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে। সেম ভাবে হেলিকেজ এনজাইমটা কোথায় ছিল, মাঝখানে যে বিভিন্ন যে নিউক্লিওটাইড বেস গুলো আছে তাদের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড গুলো আছে সেটাকে ভাঙছে কে, হেলিকেজ এনজাইম। আরেকটা কি আছে, যেটা হচ্ছে আমাদের এন্ডোনিউক্লিয়াস এনজাইমটাকে কি বলা হয়, মলিকুলার সিজার বলা হয়। সেটা হচ্ছে যে ডিএনএর বিভিন্ন পার্টকে কাটতে সাহায্য করে। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। নিচে কি বলেছে, কোনটি সর্ববৃহৎ ক্রোমোজোম হচ্ছে, উদাহরণ কি
নাম কি হবে? ল্যাম্ব্রাস ক্রোমোজোম। এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম আমরা কোথায় দেখতে পাই? ল্যাম্ব্রাস ক্রোমোজোম কিন্তু স্তন্যপায়ীদের ক্ষেত্রে পাওয়া যায় না। রেপটাইলস, বার্ডস, এই সমস্ত রেপটাইলস, বার্ডস, এদের ক্ষেত্রে, অ্যাম্ফিবিয়ান্স এর ক্ষেত্রেও কিছু পাওয়া যায়। এদের ক্ষেত্রে কি দেখা যাবে, যখন ইম্যাচিওর এগটা তাদের গ্রোয়িং পিরিয়ডে থাকছে, সেই ইম্যাচিওর এগের মধ্যে কিছু এই ধরনের এই ল্যাম্প্রাস ক্রোমোজোম পাওয়া যায়। এগুলো সাইজ হচ্ছে কি, যত ক্রোমোজোম আছে, যত অ্যানিমেলের যত ক্রোমোজোম আছে, সব থেকে বড় সাইজের হচ্ছে এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম। সেটা হচ্ছে কাদের ক্ষেত্রে পাওয়া যায় বললাম? এই রেপটাইলস, বার্ডস, এদের ক্ষেত্রে ইম্যাচিওর পরিণত ডিমে কিন্তু এদের পাওয়া যাবে না, যখন গ্রোয়িং পিরিয়ডে থাকছে সেই টাইমে এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম গুলো পাওয়া যায়। নিচের নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মিলারের পরীক্ষার সঙ্গে যুক্ত নয়? তাহলে মিলারের পরীক্ষা কোথায়? যেটা হচ্ছে আমাদের যে কেমিক্যাল ইভলিউশনের তত্ত্ব কে প্রমাণ করেছিল কে? এই মিলারের পরীক্ষার মাধ্যমে। সেখানে কোন কোন গ্যাসগুলো ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। এই মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনের যে রেশিওটা, এটা কিন্তু তোমরা অনেকে ভুল করো। মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের সব সময় মনে রাখতে হবে 2:1:2। কোনো বইয়ে তোমাদের দেখেছি অনেকে বলেছে যে ছায়ার বই বা কোনো একটা বইয়ে কিন্তু এই রেশিওটা ভুল দেওয়া আছে। এই মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত সব সময় মনে রাখতে হবে 2:1:2। এটাই কিন্তু হচ্ছে ঠিক অ্যান্সার। অন্য কোনো বইয়ে, ছায়ার বইয়ে হয়তো এটা 2:2:1 দেওয়া আছে, এটা কিন্তু ভুল। তাহলে কোনটা এখানে পরীক্ষার মধ্যে থাকেনি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু এখানে পরীক্ষাটার মধ্যে কোথাও থাকেনি। নেক্সট কি বলেছে যে ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামে গবলেট কোষ ক্ষরণ করে। ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম মানে স্মল ইন্টেস্টাইনে কিছু সেল থাকে, যেগুলো হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে কিছু সেল থাকে যেগুলো এনজাইম সিক্রেশন করে। কিছু সেল আছে যেগুলো এই যে গবলেট কোষ বলা আছে, তারা কি করে? মিউকাস সিক্রেশন করে। মিউকাসটা হচ্ছে কি, যে মিউসিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এগুলো কি করবো, ওই যে লেয়ারটাকে, মিউকোসা লেয়ার আছে, আমরা যদি স্ট্রাকচার দেখি গাটের স্ট্রাকচার, তাহলে একটা হচ্ছে সব থেকে ভেতরের ইনার লেয়ারটা হচ্ছে কি মিউকোসা, তারপরে সাব মিউকোসা, সেরোসা, এরকম ভাবে একটা মাসের লেয়ার আছে, তারপরে হচ্ছে সেরোসা, এইরকম লেয়ার গুলো পরপর আছে। তাহলে এই যে যেটা হচ্ছে মিউকোসা লেয়ার, মিউকাস মেমব্রেনটা যেটা গঠন করছে, সেখানে কি থাকবে? যখন মিউসিন জাতীয় পদার্থগুলো থাকে, তারা কি করে যে মিউকাস সিক্রেশন করে এবং প্রোটেক্টিভ লেয়ার হিসেবে এটা কাজ করে। স্টমাকেও কিন্তু এই যে মিউকাস লেয়ার পাওয়া যায়। তো বিভিন্ন যত হচ্ছে ব্লাড ভেসেলস এর, রেসপিরেটরি যে ট্র্যাক্ট আছে, জিআই ট্র্যাক্ট আছে, সব ক্ষেত্রে কিন্তু এই যে মিউকাস কিন্তু সিক্রেট হয়। কিন্তু গবলেট কোষটা আমরা মেনলি পাই কোথায়? ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম সেলে পাই। নেক্সট কি বলেছে যে আরএনএ থেকে ডিএনএ উৎপাদন ত্বরান্বিত করে যে উৎসেচক। তাহলে আরএনএ থেকে ডিএনএ মানে হচ্ছে কি, এটা রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস বলতে চেয়েছে। সহজেই কিন্তু এই অ্যান্সার গুলো করা যাবে যদি কিছু কনসেপ্ট মনে থাকে। যেমন হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ হয় ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, আরএনএ থেকে ডিএনএ হয় কিসের মাধ্যমে? রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে। রিভার্স ট্রান্সক্রিপ্টেন এনজাইমটার নাম হয়ে যাবে কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। অপশন ডি হবে। নেক্সট কি বলেছে? অ্যারিটিনয়েড তরুণাস্থি দেখা যায়। তো অ্যারিটিনয়েড তরুণাস্থি কোথায় পাই আমরা? ল্যারিংসে পাই। তাহলে শ্বাসনালীর যে বিভিন্ন পার্টস গুলো আছে, সবার প্রথমে কি আমাদের যে নাসাল ক্যাভিটি থেকে, নাসাল ওপেনিং থেকে স্টার্ট হচ্ছে, দিয়ে ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, সেখান থেকে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি, টার্সিয়ারি, এবং আলটিমেটলি কোথায় যাচ্ছে? যে রেসপিরেটরি অ্যালভিওলাই যে শেষ হচ্ছে। তাহলে এই যে শ্বাসনালীর যে বিভিন্ন পার্ট গুলো, তার মধ্যে এই ল্যারিংসে কি থাকবে? কয়েকটা কার্টিলেজ দিয়ে তৈরি হয়। তাহলে ল্যারিংস এর যদি স্ট্রাকচার দেখি, এইরকম কি থাকে? সামনের দিকে, গলার একদম সামনের দিকে ল্যারিংস পার্টটা কি থাকছে? এরকম কিছু কার্টিলেজ দিয়ে তৈরি হয়। এই ল্যারিংসটাই হচ্ছে কি, যে আমাদের স্বরযন্ত্র তৈরি করছে, স্বরযন্ত্র যেটার মাধ্যমে আমরা কথা বলতে পারছি, বা সাউন্ড বক্স হিসেবে কাজ করে। এখানে এই অ্যারিটিনয়েড তরুণাস্থি গুলো কিন্তু ল্যারিংসে পাওয়া যায়, এটা এক জোড়া। এছাড়াও অ্যারিটিনয়েড ছাড়াও আরো বিভিন্ন আছে, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, কিউনিফর্ম কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ, এই সমস্ত গুলো দিয়ে তৈরি হচ্ছে কি? ল্যারিংসের পার্টটা। নেক্সট কি বলেছে যে ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন সম্পন্ন হয় যার দ্বারা। ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন প্রসেসটা কি আমাদের আগে জানতে হবে। ট্রান্সডাকশন হচ্ছে কি, এটা ধরলাম এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভাইরাস আক্রমণ করতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ভাইরাস গুলো আক্রমণ করে, তারা হচ্ছে কি মেনলি হচ্ছে ফাজ ভাইরাস বলা হয়, ব্যাকটেরিয়া ফাজ। তাহলে এটা যদি ফাজ ভাইরাস হয়, তারা কি করছে? যখন ব্যাকটেরিয়াতে আক্রান্ত করবে, ব্যাকটেরিয়ার মধ্যে গিয়ে এই যে ভাইরাল ডিএনএ আছে, বা তার যে জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ হোক বা আরএনএ হোক, সেটাকে কি করবে? ব্যাকটেরিয়ার বডিতে সেটা
রেপ্লিকেশন করবে, মানে কি ব্যাকটেরিয়াল ডিএনএ সেটা বা আরএনএ হোক সেটা সংখ্যায় বাড়ছে এখানে, আবার সেটা কি করবে সেই ব্যাকটেরিয়াটার থেকে যখনই এই ভাইরাসটা আবার বেরিয়ে অন্য আরেকটা ব্যাকটেরিয়াতে যাচ্ছে সেখানে সেই ভাইরাসটা আক্রমণ করছে। এবং যেহেতু এখানে কি ছিল ব্যাকটেরিয়াল যে জেনেটিক ম্যাটেরিয়াল ছিল তার সাথে ভাইরাল গুলো এখানে পরিমাণটা বেড়েছিল, তাহলে ব্যাকটেরিয়াল জিনোমটাও তো কিছুটা পরিমাণে এই ভাইরাসটা এখানে সংবহন করে নিয়ে যাচ্ছে। এর ফলে যেটাকে বলা হচ্ছে প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। তাহলে ট্রান্সডাকশন কিসের মাধ্যমে হয়? এই মেইনলি হচ্ছে আমাদের জীবাণু বিধ্বংসী ভাইরাসের মাধ্যমে। যখন হচ্ছে কি এই যে ভাইরাস আক্রমণ ঘটে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সেই সমস্ত ভাইরাসগুলো কি হয়, সেই সমস্ত ভাইরাসগুলো কি করতে পারে, একটা ব্যাকটেরিয়া থেকে যখন আবার পরবর্তী ব্যাকটেরিয়াতে আক্রমণ করছে তার যে জেনেটিক ম্যাটেরিয়ালটাকে এখানে ট্রান্সফার করছে, এইভাবে কি হচ্ছে ভাইরাসের আক্রমণ ঘটতে থাকে একটা ব্যাকটেরিয়া থেকে একটা ব্যাকটেরিয়া। এই যে ভাইরাসগুলোকে কি বলা হয়, ব্যাকটেরিওফাজ ভাইরাস বলা হয়। এটাও কি হচ্ছে এখানের মধ্যে তার জেনেটিক ম্যাটেরিয়াল গুলোকে নিয়ে যাবে। নেক্সট কি বলেছে যে পুস্কুটা এসপি, এটা হচ্ছে কি সম্পূর্ণরূপে কাণ্ড পরজীবী। পরজীবী হিসেবে এরা থাকে, এদের কিন্তু মূল পাতা এই সমস্ত কোনো অংশই থাকে না, এটা পুরোপুরি কাণ্ডটা থাকে, কাণ্ডের অংশটা, এবং আগাছা হিসেবে এগুলো কি থাকছে বিভিন্ন উদ্ভিদের গায়ে পুরো লেগে থাকে শুধুমাত্র কাণ্ডের অংশটা। তাহলে এটা একটা উদ্ভিদ ধরলাম এরকম, এগুলো কি থাকে লতানো পরজীবীর মতো তারা বেঁচে থাকে। এদের ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে যে মূল বা পাতা কোনো অংশই থাকে না, তারা শুধুমাত্র কি থাকছে কাণ্ডের অংশটা থাকছে। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনটি অমরা নিঃসৃত নয়? অমরা মানে কি প্লাজেন্টা থেকে যখন ভ্রূণ গঠন হচ্ছে তখন কি হচ্ছে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের জন্য আমাদের অমরা তৈরি হচ্ছে বা প্লাজেন্টা তৈরি হচ্ছে। এই প্লাজেন্টা থেকে কি দেখা যাবে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এবং এই রেনিন হরমোনটা আমরা কোথায় জানি মেনলি আমাদের কিডনি থেকে সিনথেসিস হয়। মেনলি কোথায় নর্মালি আমরা জানি হিউম্যান বডিতে এই রেনিনটা কোথায় সিনথেস হয়, কিডনি থেকে। কিন্তু যখন প্লাজেন্টা গঠন হয় তখন দেখা যায় যে রেনিনটা কিছুটা পরিমাণে প্লাজেন্টাতেও নিঃসৃত হয়। এই রেনিনটা কি প্লাজেন্টাতে কাজ কি, এটা যে মায়ের বডি থেকে ভ্রূণে মানে বাচ্চাটা যেটা ভ্রূণটা বেড়ে উঠছে সেই ভ্রূণের মধ্যে কতটা পরিমাণে ব্লাড যাবে, কতটা পরিমাণ ব্লাড ভ্রূণ থেকে আবার মায়ের বডিতে ফিরে আসবে, এই সমস্তটাকে কন্ট্রোল করছে কে, এই রেনিন এনজাইমটা, সরি রেনিন হরমোনটা। তাহলে এটা মেইনলি আমরা কি জানি কিডনিতে সিনথেসিস হয়, কিডনি থেকে এটার কাজ হচ্ছে যে ব্লাড প্রেসারকে কন্ট্রোল করতে কিন্তু এই রেনিনটা একটা ভূমিকা আছে। যখন প্লাজেন্টা বা অমরা গঠন হচ্ছে রেনিন কিন্তু সেখান থেকেও নিশ্চিত হয়, এটা হচ্ছে মায়ের বডি থেকে বাচ্চার মানে ভ্রূণটার বডিতে, এবং ভ্রূণ থেকে আর বডিতে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটার পরিমাণটা কখন কতটা হবে সেটাকে কন্ট্রোল করে। এই গ্যাস্ট্রিন যে হরমোনটা আছে সেটা শুধুমাত্র কোথায় হয়, আমাদের গ্যাস্ট্রিন, তারপরে কোলেসিস্টোকাইনিন, এই সমস্তগুলো হচ্ছে যে জিআই ট্র্যাক্টের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে মেনলি যে গ্যাস্ট্রিন সিনথেসিস হয়। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ডিপ্লয়েড প্রকৃতি? তাহলে ডিপ্লয়েড প্রকৃতির মানে যেটা হচ্ছে কি 2n, 2n মানে এখানে অপশন গুলোর মধ্যে কোনটা হয়ে যাবে, প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট কি ছিল ডিপ্লয়েড প্রকৃতির, এই প্রাইমারি স্পারমাটোসাইট থেকে মিওসিস 1 এর মাধ্যমে প্রথম কি তৈরি হয়, মিওসিস 1 এর মাধ্যমে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আবার স্পারমাটিড গঠন করে। তাহলে এই সমস্তগুলোই কি হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে, সেকেন্ডারি স্পারমাটোসাইট এটা হয়ে যাচ্ছে কি এন হ্যাপ্লয়েড, সেখান থেকে কি তৈরি করবে মিওসিস 2, মিওসিস 2 বিভাজনের মাধ্যমে সেটা কি গঠন করে স্পারমাটিড। তাহলে এটাও কি হবে হ্যাপ্লয়েড প্রকৃতির। তাহলে এখানে ডিপ্লয়েড প্রকৃতির কোনটা বলেছে হবে কি প্রাইমারি স্পারমাটোসাইট। নেক্সট কি বলেছে যে রাইবোজাইম হলো, এটা কিন্তু রাইবোজোম নয়, রাইবোজাইম। রাইবোজাইম হচ্ছে কি লাস্টে যে জাইম কথাটা আছে তার মানে সেটা হচ্ছে কি একটা এনজাইম, আরএনএ এটা এনজাইম হিসেবে কাজ করে। তাহলে রাইবোজাইমটা হচ্ছে কি রাইবোজোমের মধ্যে এক ধরনের এই এনজাইম প্রেজেন্ট থাকছে, সেটাও কিন্তু আরএনএ এবং সেটা এনজাইম হিসেবে কাজ করবে, তাই নামটা হয়ে যাচ্ছে কি রাইবোজাইম। নেক্সট কি বলেছে যে অলফ্যাক্টরি এবং ফেসিয়াল স্নায়ু কি প্রকারের করোটি স্নায়ু? যে করোটি স্নায়ু টোটাল হচ্ছে কত আমাদের 12 জোড়া। এই 12 জোড়া করোটি স্নায়ুর মধ্যে কিছু আছে আমাদের যেগুলো হচ্ছে সংবেদী, মানে শুধুমাত্র তারা কি করবে যে গ্রাহক অঙ্গ থেকে সিএনএস এর মধ্যে মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড এই দুটো জায়গাতে তারা কি করবে যে সংজ্ঞাবহ হিসেবে কাজ করবে, স্টিমুলেশনটাকে সেখানে শুধুমাত্র পরিবাহিত করবে, তারা হচ্ছে কি সংবেদী। এবং যারা হচ্ছে কি চেষ্টীয় তাদের কাজটা হবে কি সিএনএস থেকে যে স্টিমুলেশনটা বা রেসপন্সটাকে কোথায় নিয়ে আসবে, যেখানে কাজ করবে রিসেপ্টার্স এর মধ্যে নিয়ে আসবে,
বা প্রেরক অঙ্গে নিয়ে আসবে। এটা কি ছিল, গ্রাহক থেকে নিয়ে যাচ্ছিল সিএনএস এ সংবেদী স্নায়ু, চেষ্টীয় স্নায়ু কি করবে সিএনএস থেকে নিয়ে আসবে, যেখানে হচ্ছে কাজ করবে স্টিমুলেশনটা এসে সেটা হচ্ছে কি প্রেরক অঙ্গে। এরপরে হচ্ছে মিশ্র প্রকৃতির কিছু স্নায়ু আছে যেগুলো দুটো ফাংশনই করবে, মানে সংবেদী স্নায়ুর মতো তারা স্টিমুলেশনটাকে সিএনএস এ ট্রান্সপোর্টও করবে, আবার সিএনএস থেকে সেটা সেই যে পার্টিকুলার প্রেরক অঙ্গে নিয়ে আসবে। তাহলে অলফ্যাক্টরিটা যেটা হচ্ছে আমাদের স্মেল ঘ্রাণের জন্য দায়ী, যে আমরা নাক দিয়ে বিভিন্ন গন্ধ শুনতে পাচ্ছি, সেটা কিসের জন্য, অলফ্যাক্টরি নার্ভস জন্য। এটা হচ্ছে কি সেন্সরি নার্ভ বা সংবেদী, এবং ফেসিয়াল স্নায়ুটা হচ্ছে মিশ্র প্রকৃতির, এটা মনে রাখতে হবে। তাহলে অপশন এ কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে জীবমণ্ডল সংরক্ষণ পরিকল্পনা ভারতে শুরু হয়। এখানে কিন্তু এই অপশনগুলোর মধ্যে একটাও কারেক্ট নেই, এটা হয়তো কোশ্চেনটা ভুল ছিল। তাহলে জীবমণ্ডল সংরক্ষণ প্রক্রিয়া যদি প্রথম কোনো যে স্টেপ নেওয়া হয় সেটা হয়েছিল 1972 খ্রিস্টাব্দে টাইগার প্রজেক্টের মাধ্যমে। টাইগার প্রজেক্টটা হচ্ছে যে সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারকে যাতে কনজার্ভ করা যায় তার জন্য প্রথম যে একটা বায়োডাইভার্সিটি প্রোটেকশনের জন্য বা কনজারভেশনের জন্য যে প্রথম স্টেপ নেওয়া হয়েছিল সেটাকে বলা হচ্ছে টাইগার প্রজেক্ট। এখানেই স্টার্ট হয়েছিল প্রথম, মোটামুটি ভারতে এটাই স্টার্টিং শুরু ধরা হয়। এবং এই যে বায়ো কনজারভেশন বা বায়োডাইভার্সিটি কনজারভেশন লটা বেরিয়েছে কতই 2002 খ্রিস্টাব্দে। 2002 খ্রিস্টাব্দে এটা কি হচ্ছে, আইনটা পাস হয়েছে। তো এখানে অপশন গুলো একটাও কিন্তু আমি কারেক্ট পাচ্ছি না। নেক্সট কি বলেছে যে কোষ তত্ত্বের প্রবক্তা হলেন কে, বিজ্ঞানী স্লেইডেন এবং কি সোয়ান। তারাই প্রথম কি দিয়েছিল যে কোষ তত্ত্ব, কোষ কিভাবে তৈরি হয়েছে, যে কোনো একটা যে পার্টিকুলার যে স্ট্রাকচার থেকে, যে কোষের স্ট্রাকচারটা কিরকম, একটা যে পূর্ববর্তী কোনো সিম্পল কোষ থেকে পরবর্তীতে কমপ্লেক্স কোষের স্ট্রাকচার গঠন হচ্ছে, এই সমস্ত যে সেল থিওরি দিয়েছিল কে, বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান। নেক্সট কি বলেছে যে গুরুত্বপূর্ণ তন্তু উৎপাদনকারী উদ্ভিদটি হলো, এটা হবে কি কনকোরাস ক্যাপসুলারিস, এই অপশনটাই কারেক্ট হবে। তো এই কনকোরাস ক্যাপসুলারিস এটা কি করে, যে হোয়াইট জুট তৈরি করে। তাহলে আমরা যে জুটের বিভিন্ন ব্যাগ দেখি, জুট থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি, অনেক সময় জুটের দড়ি এগুলো তৈরি হয়, জুট থেকে অনেক যে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়, সমস্ত কিছু যে তন্তুটা কোথা থেকে পাওয়া যায়, এই প্ল্যান্টটা থেকে, কনকোরাস ক্যাপসুলারিস, এটা মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে যে নতুন প্রজাতি এবং গণের উৎপত্তিকে বলে। তাহলে একটা পপুলেশনের মধ্যে বা একটা প্রজাতির মধ্যে যদি ছোটখাটো কিছু চেঞ্জ আসে, জিনের কোনো মিউটেশন হয়, কোনো অ্যালিল ফ্রিকোয়েন্সিতে সামান্য কিছু চেঞ্জ হলো, তার ফলে কি হচ্ছে, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে, একটা পুরো প্রজাতি নতুন ভাবে উৎপত্তি হয় না, সেই লেভেলটাকে বলা হচ্ছে কি ম্যাক্রো ইভলিউশন। ম্যাক্রো ইভলিউশন মানে কি, কিছু কিছু জিনের মিউটেশন হচ্ছে, কোনো পরিবর্তন এসছে, ছোটখাটো যে চেঞ্জেস গুলো এসছে, যে নতুন প্রজাতি উৎপত্তি হওয়ার আগে পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মাইক্রো ইভলিউশন বলা হয়। আর নতুন প্রজাতি এবং গণ যখন উৎপত্তি হচ্ছে সেটাকে বলা হয় ম্যাক্রো ইভলিউশন। মানে ছোটখাটো যদি চেঞ্জ আসছে একটা প্রজাতির মধ্যে, তো আমাদের যে পরপর প্রজন্মতে কি হয়, এক প্রজন্মতে আরেক প্রজন্মতে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিছু না কিছু তো চেঞ্জ আসবে, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য কিছু অ্যাডাপ্টেশনের জন্য কিছু চেঞ্জেস আসবে, জিন মিউটেশনের জন্য কিছু চেঞ্জেস আসতে পারে, অ্যালিল ফ্রিকোয়েন্সি কোনো কারণে চেঞ্জ হতে পারে, সেই ছোটখাটো চেঞ্জগুলোকে বলা হয় মাইক্রো ইভলিউশন। এবং যদি একটা পুরোপুরি নতুন স্পিসিস এবং জেনাসের উৎপত্তি ঘটে তাকে বলা হচ্ছে ম্যাক্রো ইভলিউশন। আর মেগা ইভলিউশন কাকে বলা হয়, যদি গণের উপরে যেগুলো আছে, ফ্যামিলি, অর্ডার, তারপরে হচ্ছে কি ফ্যামিলি, অর্ডার, যেটা হচ্ছে আমাদের, তারপরে আসছে কি অর্ডারের মধ্যে, যেমন যদি হিউম্যানের ক্ষেত্রে বলি ম্যামেলিয়া, তারপরে একদম আমরা তার উপরে যদি লিনিয়াস হায়ারার্কির থেকে একদম উপরের লেয়ার গুলো, জেনাসের পরেই থাকছে কি অর্ডার, ফ্যামিলি, তারপরে আসছে একদম উপরের দিকে আমাদের যে কিংডম পর্যন্ত, এই লেভেল থেকে পুরোটাতে যদি যে কোনো লেভেলে যদি চেঞ্জ আসে সেটাকে বলা হবে কি মেগা ইভলিউশন। নেক্সট কি বলেছে যে ওপেরন মডেলটিকে প্রস্তাব করে। ওপেরন মডেল মানে হচ্ছে কি ল্যাক ওপেরন যে মডেল, ল্যাক ওপেরন আমরা অলরেডি ইয়েতে ডিসকাস করেছি, কোন চ্যাপ্টারে, জেনেটিক্স এর চ্যাপ্টারে ডিসকাশন করেছি। তাহলে এই ল্যাক ওপেরন মডেলটির প্রস্তাব দিয়েছিলেন কে, বিজ্ঞানী জ্যাকব এবং মোনার্ড। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে প্রোমোটার রিজিয়ন ছিল, একটা অপারেটর রিজিয়ন ছিল, এনজাইমটা কোথায় গিয়ে কাজ করছে, কিভাবে ওই পুরো ল্যাক ওপেরন সাইকেলটা হচ্ছে, সেটা কিন্তু ওই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করি। তাহলে এই মডেলটাকে প্রস্তাব করেছেন, এটা মনে রাখতে হবে, ল্যাক ওপেরন, যেটা হচ্ছে ল্যাকটোজ ওপেরন বলা হয়। ল্যাক ওপেরনকে কি বলা হচ্ছে, ল্যাকটোজ ওপেরন। তাহলে এই ল্যাকটোজের উপস্থিতিতে কি করবে, তখন ওই এনজাইম গুলো ফাংশন করতে পারবে। এই যে তত্ত্বটা দিয়েছিল কে, জেকব এবং মোনার্ড।
নেক্সট কি বলেছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেশম কীটের ছত্রাকজনিত রোগ। তাহলে রেশম কীট বা যেটা হচ্ছে কি আমাদের বম্বিক্স মরি বলা হয়, এই বম্বিক্স মরিটা হচ্ছে সিল্ক, বিভিন্ন যে আমরা সিল্ক গুলো তৈরি হয় কোথা থেকে, রেশম কীট থেকে কি হয়, সিল্ক তৈরি হয়। তাহলে এদের ক্ষেত্রে একটা ছত্রাক ঘটিত কমন ডিজিজ হচ্ছে কি ফ্ল্যাচেরি বলা হয়, অপশন ডি কারেক্ট হবে। বম্বিক্স মরিকে কি বলা হয়, সিল্ক ওয়ার্ম বলা হয়। তো এই সিল্ক ওয়ার্মের বা রেশম কীটের মধ্যে একটা কমন খুবই প্রায়ই দেখা যায়, এটাকে বলা হচ্ছে কি ফ্ল্যাচেরি। নেক্সট কি বলেছে নিউক্লিওসাইড, তাই ডিএনএ এর মধ্যে কি থাকে আমাদের নিউক্লিওসাইড, এবং যদি ফসফেট গ্রুপটা যুক্ত হয় তাহলে তাকে বলি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কখন বলা হবে, যদি পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস গুলো থাকে, নাইট্রোজেন বেস তার সাথে সাথে ফসফেট গ্রুপ, এই সমস্ত গুলো মিলে নাইট্রোজেন বেসের মধ্যে কি থাকছে আমাদের যে পিউরিন পিরিমিডিন বেস গুলো থাকছে, এবং বিভিন্ন হিস্টোন নন হিস্টোন প্রোটিন থাকে ডিএনএ স্ট্রাকচার, এবং আরেকটা যে মেন গঠনগত যে নিউক্লিওটাইড গঠন করে কি পেন্টোজ সুগার, যেটা হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট, পুরোটাকে এটাকে বলা হয় নিউক্লিওটাইড। এবং নিউক্লিওসাইড মানে কি শুধুমাত্র এই ফসফেট গ্রুপটা যদি বাদ থাকে তাহলে তাকেই বলা হয় নিউক্লিওসাইড। তাহলে এখানে নিউক্লিওসাইডের মধ্যে কি হবে, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস। নেক্সট কি বলেছে যে ব্যাকটেরিয়া একটি মেরুতে একটি মেরুতে একটি মাত্র ফ্ল্যাজেলা থাকে তাকে বলে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেইনলি আমরা কি দেখতে পাই, ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকতে পারে। তাহলে যদি এরকম একটা প্রান্তে একটাই ফ্ল্যাজেলা থাকে তাকে বলা হয় মোনোট্রিকাস, যদি এরকম দু প্রান্তে দুদিকে দুটোও থাকে তাকে বলা হবে অ্যাম্ফিট্রিকাস। আর যদি হয় যে এরকম যে একটা দিকে এরকম অসংখ্য থাকছে, অসংখ্য ফ্ল্যাজেলা থাকছে, তাকে বলা হচ্ছে লোফোট্রিকাস। আর থাকতে পারে কি যে পুরো পেরিফেরি বরাবর পুরোটা জুড়ে কি থাকতে পারে, এটা যদি ব্যাকটেরিয়া হয় তার যে পরিধি বরাবর পুরোটাতে যদি ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে তাকে বলা হয় কি পেরিট্রিকাস। তাহলে এই টাইপস গুলো মনে রাখতে হবে। তাহলে একটা প্রান্তে যদি শুধু একটাই মাত্র ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে তাকে বলছি মোনোট্রিকাস, দু প্রান্তে যদি দুদিকে থাকে অ্যাম্ফিট্রিকাস, যদি একই প্রান্তে অনেকগুলো থাকে একসাথে লোফোট্রিকাস, আর যদি পুরোটা জুড়ে থাকে তাকে বলা হচ্ছে কি পেরিট্রিকাস। আর যদি কোনো ফ্ল্যাজেলাই প্রেজেন্ট না থাকে তাহলে কি বলা হবে অ্যাট্রিকাস। মানে হচ্ছে কি অ্যাবসেন্ট। নেক্সট কি বলেছে যে অর্নিথিন চক্র সম্পন্ন করে। অর্নিথিন চক্র মানে কি, এটা হচ্ছে আমাদের লিভারের মধ্যে বা যকৃতের মধ্যে তৈরি হয়, মানে যকৃতের মধ্যে এই প্রসেসটা হয়। তাহলে এই যে প্রোটিন সিনথেসিসের প্রোটিন মেটাবলিজমের ফলে আলটিমেটলি কি হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি করে। কি জানি অ্যামিনো অ্যাসিড তৈরি করে বডিতে ডাইজেশনের মাধ্যমে, প্রোটিন ডাইজেশনের মাধ্যমে কি তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড। সেই অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের বডিতে ফাংশন আছে, কাজ করছে, বিভিন্ন প্রোটিন তৈরি করছে এখান থেকে অ্যামিনো অ্যাসিড। বাকি যে সমস্ত অ্যামিনো অ্যাসিড গুলো থেকে যাচ্ছে যেগুলো আমাদের বডিতে কোনো কাজ করছে না, লেফট ওভার যেগুলো থাকছে, সেগুলো কি হচ্ছে লিভারের মধ্যে আসছে কি হিসেবে, অ্যামোনিয়া হিসেবে আসছে। তাহলে বডিতে আমরা প্রথমে কি জানলাম যে প্রোটিন ডাইজেশনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডস আসছে, এই অ্যামিনো অ্যাসিডস গুলো বিভিন্ন ফাংশন আছে, যতগুলো কাজে লেগে গেল সেগুলো ঠিক আছে, বাকি যেগুলো থেকে যাচ্ছে সেগুলো কি হিসেবে থাকবে, অ্যামোনিয়া হিসেবে লিভারের মধ্যে থাকছে। এই অ্যামোনিয়াটা আমাদের বডির জন্য খুবই টক্সিক একটা পদার্থ। যারা হচ্ছে জলে বসবাস করে, মাছেদের ক্ষেত্রে, উভচরদের ক্ষেত্রে, তাদের কিন্তু এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসেবে অ্যামোনিয়া প্রেজেন্ট থাকে। তাহলে এই অ্যামোনিয়াকে যদি এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসেবে এক্সক্রিয়েট করতে হয় তাহলে প্রচুর পরিমাণে কি দরকার, জলের প্রয়োজন। এই অ্যামোনিয়াটা আমাদের বডিতে টক্সিক, তার জন্য এটা লিভারে গিয়ে কি হবে, অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়াতে পরিণত হবে। অ্যামোনিয়া থেকে কি করবে, ইউরিয়াতে। বিভিন্ন ধাপগুলো আছে, এটা এতটা ডিটেলসে জানার দরকার নেই। তাহলে অর্নিথিন চক্রতে কি হবে, লিভারের মধ্যে অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে পরিণত হবে, এবং ইউরিয়াটা কি হয় আমাদের যে ইউরিনের মাধ্যমে বা মূত্রের মাধ্যমে কি হয়, সেটা এক্সক্রিয়েটেড হয়ে যায়। তাহলে যকৃতে ইউরিয়া উৎপাদন হয় অ্যামোনিয়া থেকে, যে লেফট ওভার অ্যামিনো অ্যাসিড গুলো অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া থেকেই কি হচ্ছে ইউরিয়াতে রূপান্তর করে, এবং ইউরিয়াটা আমাদের বডিতে কি হচ্ছে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসেবে ইউরিনের সাহায্যে বেরিয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে যে সমসমস্ত ক্রোমোজোমের পৃথককরণ ঘটে। সমসমস্ত ক্রোমোজোম আমরা দেখেছিলাম কি যে প্যাকাইটিনে কি হয়েছিল, জোড়বদ্ধ হচ্ছে, প্যাকাইটিনে কি হবে, তাদের খণ্ড বিনিময় হবে, তার আগেই কি হয়ে যাচ্ছে যে ডিপ্লোটিন জাইগোটিন, সেখানে জাইগোটিনে যে কি হচ্ছে তারা জোড়বদ্ধ হচ্ছে। তাহলে এরপরে কি হবে যে প্রোফেজ 1 কমপ্লিট হয়ে গেল, মেটাফেজ 1-এ তারা কি হবে, মেটাফেজিক প্লেটে সমস্ত ক্রোমোজোম গুলো এরকম থাকছে, এবং আলটিমেটলি অ্যানাফেজ 1-এ গিয়ে কি দেখা যাবে যে সমস্ত ক্রোমোজোম গুলো তারা কি হবে, দু প্রান্তে চলে যাচ্ছে। এটা যদি সেল হয়, এই প্রান্তে সমস্ত ক্রোমোজোমের একটা থাকছে, এখানতে একটা থাকছে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যাচ্ছে কোথায়, অ্যানাফেজ 1-এ। বাকি সেল সাইকেলের সেলের যে চ্যাপ্টারটা ক্লাস নেওয়া ছিল সেখানে কিন্তু এই বিষয়গুলো খুবই ভালোভাবে ডিটেলসে আলোচনা করা আছে, এবং এই অ্যানাফেজ 1-এর দেখছি কি আমরা
যে কোষের দু প্রান্তে সমস্ত ক্রোমোজোম গুলো আলাদা হচ্ছে, কিন্তু একটা যে ক্রোমোজোম তার কিন্তু সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে কোনো আলাদা হচ্ছে না, সিস্টার ক্রোমাটিড গুলো একই থাকছে। এখানে টেলোফেজের পরে এই সেলটা কি হচ্ছে, দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, দুটো সেল। শুধুমাত্র এদের মধ্যে কি হয়েছিল, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ড বিনিময় হয়েছিল। অ্যানাফেজ ওয়ানে মনে রাখতে হবে শুধুমাত্র কি হচ্ছে, হোমোলগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম আলাদা হয়, কখনোই হচ্ছে কিনা তাদের যে সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হয় না, সিস্টার ক্রোমাটিড গুলো কি থাকছে, একই সাথে থাকে। এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে যে স্তন্যপ্রায়ী প্রাণীদের ক্ষেত্রে কর্পাস ক্যালোজাম যুক্ত করে। এই কর্পাস ক্যালোজামটা কি হচ্ছে, একটা নিউরাল স্ট্রাকচার, নার্ভ দিয়ে তৈরি হচ্ছে। এটা কি করবে, এই যে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাম যদি আমরা মস্তিষ্কের পার্ট দেখি, সেরিব্রাম কি থাকছে, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই দুটো পার্টের ভাগ থাকে। এদের মাঝখানে যে কানেকশন করবে, যে পুরো প্রসেসটা কি করবে, নার্ভ সিগন্যাল ট্রান্সফার করবে রাইট হেমিস্ফিয়ার থেকে লেফট হেমিস্ফিয়ারে, এটাই হচ্ছে কি এই যে কর্পাস ক্যালোজামের মাধ্যমে। নেক্সট কি বলেছে যে উভয়লিঙ্গ ফুলে গর্ভকেশর চক্র পুংকেশরের আগে পরিণত হয় তাকে বলে। এখানে আগে দেখতে হবে কোনটাকে আগে বলা হচ্ছে। এখানে বলেছে কি গর্ভকেশর চক্র আগে হয়, গর্ভকেশর চক্র আগে হয় মানে সেটা হবে কি প্রোটোগাইনি। গাইনিটা কিসের থেকে আসছে, গর্ভকেশর চক্র যে স্ত্রী স্ত্রী রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের কথা বলা হয়েছে, ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, সেখান থেকে আসছে গাইনি, এবং আগে পরিণত হয় মানে প্রোটোগাইনি। যদি বলতো পুংকেশর চক্র আগে পরিণত হয় তাহলে সেটা হয়ে যাবে কি প্রোট্যান্ড্রি। অ্যান্ড্রোসিয়াম থেকে কি আসছে অ্যান্ড্রি, আর গাইনোসিয়াম থেকে কি আসছে গাইনি। তাহলে যদি এখানে বলতো গর্ভকেশরের আগে পুংকেশর আগে পরিণত হয় তাহলে কি হতো প্রোটো অ্যান্ড্রি। আশা করছি তোমাদের এই যে দুটো সালের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো খুবই হেল্পফুল হলো। সাথে আমি রিলেটেড টপিক গুলো অনেকটা কভার করার চেষ্টা করেছি। এর থেকে তোমাদের এক্সাম পারপাসে, এই যে সামনের সপ্তাহে তোমাদের এক্সাম আর বেশি দিন বাকি নেই, সবাই খুব ভালোভাবে পড়ো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করছি সবাইকার বায়োলজি এক্সাম খুবই ভালো হবে এবং এক্সামের পরে এসে তোমরা কোশ্চেন মিলিয়ে দেখবে। আশা করছি আমাদের যতগুলো কোশ্চেন করানো হচ্ছে এর মধ্যে থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোনো অসুবিধা থাকলে, সেটাও কিন্তু অবশ্যই জানাবে। এক্সামের আগে কোনো কোশ্চেন যদি তোমরা বুঝতে পারছো না, এরকম কোনো ডাউট থাকে কোশ্চেনের মধ্যে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ সবাইকে।